আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? সবাই একটু জয়েন হয়ে যাও, আমরা শুরু করে দেব ইনশাআল্লাহ। সাব্বির মোহাম্মদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবার আগে ইম্পর্টেন্ট কথা যেটা হলো, এই ক্লাসটা সবার জন্য গুরুত্বপূর্ণ। কজ বোটানি থেকে যদি প্রশ্ন কঠিন হয়, আমি আবারও বলতেছি, প্রশ্ন যদি কঠিন হয়, তোমার যদি মনে হয় কঠিন হয়েছে, তার মানে বুঝবা এটা পার্থক্য থেকে আসছে। তার মানে বুঝবা এটা কই থেকে আসছে? পার্থক্য থেকে আসছে। ঠিক আছে, এবং আমি তোমাদের আজকে দেখাবো যে কোন কোন পার্থক্য থেকে কি কি ভাবে প্রশ্ন আসছে, এবং যেটা ভিতরে কোনো বর্ণনায় লেখা নাই, শুধু পার্থক্য লেখা আছে। ইভেন যদি পার্থক্য থেকে প্রশ্ন নাও আসে, কথার কথা, তুমি যদি সব পার্থক্য দেখে যেতে পারো, বিশ্বাস করো তোমার বোটানি রিভিশন শেষ হয়ে যাবে। বোটানি আলাদা করে রিভিশন দেওয়ার কিছু নাই। বোটানি আলাদা করে রিভিশন দেওয়ার কিছু নাই। সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও, একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও, আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও, আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। কথা শোনা যাচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার কিনা? আর একটু আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও তো, কম্বো ব্যাচের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও, মেসেঞ্জারে দিয়ে দাও তো, একটু যে কেউ একটু মেসেঞ্জারে দিয়ে দাও। আমার স্টুডেন্ট যারা আছে একটু মেসেঞ্জারে দিয়ে দাও, আমার স্টুডেন্ট যারা আছে একটু মেসেঞ্জারে দিয়ে দাও। তাহলে আজকে আমাদের কি যে হলো পার্থক্য, মানে বোটানিতে যত পার্থক্য আছে, মানে ইম্পর্টেন্ট আর ইম্পর্টেন্ট না, যত আছে, যতগুলো আছে, ঠিক আছে, মোট আমাদের হলো 62 পৃষ্ঠার মতো পার্থক্য, 64 পৃষ্ঠার মতো পার্থক্য আছে। ঠিক আছে, যত পার্থক্য আছে, আমি আবার বলতেছি, ইম্পর্টেন্ট আর ইম্পর্টেন্ট কিছু নাই। আজকে সব পার্থক্য বলবো, একদম পুরো বোটানি বইয়ের একটা রিভিশন ইনশাআল্লাহ আজকে হয়ে যাবে। ঠিক আছে, বোটানি একটা রিভিশন হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমার একটা ম্যারাথন ক্লাসের মতো। ঠিক আছে, টোটাল একটা ম্যারাথন ক্লাসের মতো। তাহলে চলো আমরা শুধু পার্থক্য আর কি, হ্যাঁ, আমরা অন্য কোনো কিছু পড়বো না আজকে। আজকে আমাদের টপিক হলো পার্থক্য। তাহলে নামের সাথে যত পার্থক্য আছে, হ্যাঁ, নামের সাথে যত পার্থক্য আছে আমরা সবকিছু ইনশাআল্লাহ পড়বো। না না, যে ইউনিটের ক্লাস হবে না, যে ইউনিটের ক্লাস অফ রাখছি। হ্যাঁ, এটা ক্লাস অফ রাখা হয়েছে, মেডিকেলের জন্য অফ রাখা হয়েছে। ঠিক আছে, মেডিকেল পরীক্ষা দাও। আমার কথা হলো ফার্স্ট টাইমার থাকো আর সেকেন্ড টাইমার থাকো। ঠিক আছে, যারা আবেদন করতে পারছো সকলে এক্সাম দিবা। এক্সামের এক্সপোজারটা অনেক ইম্পর্টেন্ট। তুমি চান্স পাও বা না পাও, ভর্তি পরীক্ষা দিতে যাবা, ভর্তি পরীক্ষা দিতে যাবে, এটা জাবিডি ইউনিটও অনেক হেল্প করবে। যারা জাবিডি ইউনিট আছো তাদের জন্য আমার সেম পরামর্শ, অবশ্যই পরীক্ষা দিতে যাবা, অবশ্যই পরীক্ষা দিতে যাবা। আর যারা আবেদন করতে পারো না তারা তো ভিন্ন কথা, বাট আবেদন করতে পারছো অবশ্যই পরীক্ষা দিতে যাবা, আবেদন করতে পারছো অবশ্যই পরীক্ষা দিতে যাবা। একটু ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও, একটু শেয়ার দিয়ে দাও, আমরা শুরু করবো ইনশাল্লাহ। ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও, যারা আছো একটু, আমার স্টুডেন্ট যারা আছো বা আমাদের মেসেঞ্জার গ্রুপে একটু দিয়ে দাও, মেসেঞ্জার গ্রুপে একটু দিয়ে দাও। আর যারা এমনি যে দেখতেছো, ঠিক আছে, একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও একটু, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বলছি, আমরা আজকে পার্থক্যগুলো দেখবো। দেখো, আদি কোষ প্রকৃতি কোষের পার্থক্য। তাই আমরা প্রথম থেকে একদম প্রথম অধ্যায় থেকে শুরু করছি। ঠিক আছে, আমার শুধু দেখো প্রত্যেকটাতে কিন্তু আমরা অন্য কোনো পৃষ্ঠা নিয়ে নেই, মানে যেই পৃষ্ঠায় নিয়েছি ওই পৃষ্ঠাতে শুধু কি আছে, পার্থক্য আছে। ঠিক আছে, আমরা কি করছি, শুধু পার্থক্যর পৃষ্ঠাগুলো নিয়েছি, মানে অন্য কোনো পৃষ্ঠা নেই। বুঝাইতে পারছি? তাহলে আমাদের আজকে কিন্তু পড়তে মানে বেশি সময় লাগবে ব্যাপারটা এমন না, আমরা শুধু পার্থক্যগুলো দেখবো। তাহলে প্রত্যেকটা পার্থক্য আমরা দেখে যাবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের প্রথম যে পার্থক্য আছে, আদি কোষ প্রকৃতি কোষের পার্থক্য। আচ্ছা, আদি কোষ মানে কি? প্রোক্যারিওটিক সেল। প্রো মানে কি? আদি। ঠিক আছে, আর এটা কি? ইউক্যারিওটিক সেল। ঠিক আছে, ইউ মানে প্রকৃত বা গুড। ঠিক আছে, আচ্ছা, তাহলে আদি কোষে কি থাকবে? আদি কোষে সবকিছু অনুপস্থিত থাকবে। আর প্রকৃত কোষে কি থাকবে? সবকিছু সুগঠিত উপস্থিত থাকবে। ঠিক আছে, এখানে কিছুই থাকে না, দেখো, অগঠিত। ঠিক আছে, কোনো এতে কোনো কি ধরনের কিছু থাকে না। ডিএনএ যে অঞ্চলটা থাকে, নিউক্লিয়াস না, তাকে নিউক্লয়েড বলা হয়, নিউক্লয়েড বলা হয়। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্থক্য, 2 নম্বর পার্থক্য, ডিএনএটা বৃত্তাকার আর এখানে ডিএনএটা সূত্রাকার। এই যে প্রশ্নগুলো চলে আসে যে প্রকৃত কোষের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক, নিচের কোন বৈচিত্র্যটা সঠিক নয়। ডিএনএ বৃত্তাকারের জায়গায় সূত্রাকারের জায়গায় বৃত্তাকার দিয়ে দিবে, তখন তাহলে কি ভুল হয়ে যাবে। তাহলে সূত্রাকার থাকে প্রকৃত কোষে, বৃত্তাকার থাকে কই? আদি কোষে। এখানে কোনো ধরনের অঙ্গাণু থাকে না, এখানে সব ধরনের অঙ্গাণু থাকে। এখানে শুধুমাত্র একটা অঙ্গাণু থাকে যার নাম রাইবোজোম। এটা মেডিকেল প্রশ্ন আসছে, শুধুমাত্র একটা অঙ্গাণু থাকে যার নাম কি? রাইবোজোম। যদি শুধুমাত্র একটা অঙ্গাণু থাকে। সুমি বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে একটা মাত্র অঙ্গাণু থাকে, তার নাম কি? রাইবোজোম। আর রাইবোজোমের আবার দুইটা সাব টাইপ আছে, একটা 70S, একটা 80S। আমরা জানি কি আদি কোষে থাকে 70S, প্রকৃত কোষে থাকে 80S। এস মানে কি? এস মানে বেদবার্গ একক, এস মানে বেদবার্গ একক। এই 70S যেটা আছে আর একটা আছে 80S, দুটাকে কিভাবে ভাগ করা যায়? ভাগ করার ক্ষেত্রে আমরা বলি, দেখো ব্যাপারটা হলো পার্থক্যগুলো কিভাবে হবে। মনে রাখবা, এখানে 30 থেকে শুরু করবা, 30, এখানে দিবা 40, এখানে দিবা 50, এখানে দিবা 60। তাহলে 30, 40, 50, 60। ঠিক কিভাবে? 30, 40, 50, 60 অনেকটা কি B1S1 = B2S2, এরকম অনেকটা। B1 এর সাথে সম্পর্ক B2, S1 এর সাথে সম্পর্ক S2। তাহলে 30 এর সাথে 40 কই? পরের ঘরে, মানে এক ঘর পরে।
তাহলে 30 আর 50 আর এটা 40 আর 60, ঠিক আছে, মনে রাখার জন্য আর কি। এখন 40 আর 60 যোগ করলে কত হয় 100, 30 আর 50 যোগ করলে হয় 80, এখন 30 আর 50 যোগ করে দিলে এর সাথে মিলাও, তাহলে হবে না, তাহলে এইসব করা যাবে না, যোগ করা যাবে না। এখানে যদি যোগ করো 30 আর 50 মিলাও হয় 80, তাহলে তো 80 হওয়ার কথা না, এখানে এরকম ভাবে হয় না, এরকম ভাবে হয় না, ঠিক আছে। এখানে কোনো সাইটোস্কেলেটন থাকে না, এখানে সাইটোস্কেলেটন থাকে। এরপর চলে আসবে আরএনএ পলিমারেজ, খুব 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 ইম্পর্টেন্ট। দেখো এটা জাবিডি ইউনিটে আসছে, জাবিডি ইউনিটে আসছে, যারা জাবিডি ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য আজকে ক্লাসে অনেক কিছু দেখাবো, জাবিডি ইউনিটের জন্য অনেক কিছু দেখাবো। দেখো কই ইতিহাসে আসছে আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ কয় প্রকার? এই আদি কোষের ক্ষেত্রে থাকে এক প্রকার, কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে কয় প্রকার? প্রকৃত কোষের ক্ষেত্রে 3 প্রকার থাকে। প্রকৃত কোষের ক্ষেত্রে কয় প্রকার? 3 প্রকার থাকে, ঠিক আছে। প্রকৃত কোষের ক্ষেত্রে কয় প্রকার থাকে? 3 প্রকার থাকে, ওকে। হ্যাঁ, তাহলে আমরা কি বলছি, এটা এক প্রকার, এটা কয় প্রকার? 3 প্রকার। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা অপেরণ, অপেরণ একমাত্র জিনিস যেটা আদি কোষে থাকে, প্রকৃত কোষে থাকে না। তাহলে অপেরণ থাকে না, নরমালি আমরা কি জানি সব থাকে না, থাকে না, থাকে না, এর মধ্যে থাকে থাকলে তখন আমরা ভুল করে ফেলি। তাহলে এই জন্য মনে রাখবো আদি কোষের অপেরণ থাকে, প্রকৃত কোষে অপেরণ থাকে না। প্রকৃত কোষে অপেরণ থাকে না, এটাই উন্নত বৈশিষ্ট্য। অপেরণ যে থাকে এটা হলো কি আদি বৈশিষ্ট্য। তাহলে আদি কোষে জিন প্রকাশের একককে অপেরণ বলে, আদি কোষে জিন প্রকাশের একককে অপেরণ বলে। তাহলে অপেরণ কার বৈশিষ্ট্য? আদি কোষের বৈশিষ্ট্য। অপেরণ কার বৈশিষ্ট্য? আদি কোষের বৈশিষ্ট্য। বুঝতে পারছি? অপেরণ কার বৈশিষ্ট্য? আপনার আদি কোষের বৈশিষ্ট্য। বিশি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, একটু ক্লাসটা শেয়ার দিয়ে দিও বাচ্চা কাচ্চারা যারা আছো। আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। আমি বলছি জাবিডি ইউনিট বলো, ঠিক আছে, প্লাস হলো মেডিকেল বলো, প্লাস ডেন্টাল বলো, সব ডাবি বলো, সবগুলোর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আজকের ক্লাসে যা পড়াবো পুরো বোটানি একদম জ্বালাফালা করে ফেলবো, ঠিক আছে, বোটানি ম্যারাথনের মতো ইনশাআল্লাহ। তারপর জিনের গঠন, এখানে কোনো ইন্ট্রন্স নেই, এখানে কোনো ইন্ট্রন্স নেই, কিন্তু প্রকৃত কোষে ইন্ট্রন্স থাকে। এখানে কোন বিভাজন? অ্যামাইটোসিস। এখানে কোন বিভাজন? মাইটোসিস, মায়োসিস। এখানে কোন শ্বসন? অবাত। এখানে কোন শ্বসন? সবাত। এখানে ট্রান্সক্রিপশন সাথে সাথে শুরু হয়, এর ট্রান্সক্রিপশনের পর বেশ কিছু বিলম্বে শুরু হয়, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ আমরা পড়ে যাব, স্টেপ বাই স্টেপ কি করব? পড়ে যাব, ঠিক আছে। আমি তো বললাম আজকের ক্লাস থেকে তুমি টোটাল একটা বোটানি যদি তুমি কিছু না পড়ো, খালি শুধু পার্থক্য পড়ে যাও, এই যে আজকে যতগুলো পার্থক্য পড়াবো মোটামুটি 64টা পার্থক্য আছে, ঠিক আছে। পুরো বোটানি বইয়ের মানে 12টা অধ্যায়ে 64টা, ধরো এই প্লাস মাইনাস মিলা 70-80টা পার্থক্য আছে। এটা পড়লে তোমার বোটানির 90% পড়া হয়ে যাবে, 90%। আর 10% পড়া ভিতরে আছে, 10% পড়া ভিতরে আছে, বুঝতে পারছি? 10% পড়া হয়েছে, ভিতরে আছে। তাহলে কি বলছি, ট্রান্সক্রিপশনের সাথে সাথে শুরু হয় আর ট্রান্সক্রিপশনের পর শুরু হয়, ঠিক আছে। তাহলে এখানে সব থাকে না, এখানে সব থাকে। ব্যতিক্রমকে? ব্যতিক্রম শুধু অপেরণ। ব্যতিক্রমকে? অপেরণ। ব্যতিক্রমকে? অপেরণ। অপেরণটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। আর এটা আরএনএ পলিমারেজ কয় প্রকার? এক প্রকার। এটা জাবিডি ইউনিটের প্রশ্ন, জাবিডি ইউনিটের প্রশ্ন। আর বাকি সব কম থাকে, শুধুমাত্র আরেকটা অঙ্গাণু থাকে না, আমরা এই বুঝব। এই 3টা পার্থক্য মনে রাখলেই বাকিগুলা হয়ে যাবে। তারপর চলে আসো কোষপ্রাচীর কোষঝিল্লির পার্থক্য। কোষপ্রাচীর কোষঝিল্লির পার্থক্য। কোষপ্রাচীর আর কি? কোষ ঝিল্লির পার্থক্য। না না, ম্যারাথন ক্লাস নাই, আমি বলতেছি এটাই তুমি বোটানি ম্যারাথন হিসেবে বলতে পারো। মেডিকেলের জন্য এটাই বোটানি ম্যারাথন, কারণ এটা দিয়ে পুরো ক্লাস শেষ হয়ে যাবে আমার ইনশাআল্লাহ, ঠিক আছে। পুরো ক্লাস শেষ হয়ে যাবে, বুঝতে পারছি? আচ্ছা, একটু আদানটা শেষ হোক। হ্যাঁ, একটু বন্ধু বান্ধবীদের একটু মেনশন করে দাও, বন্ধু বান্ধবীদের একটু মেনশন করে দাও, ঠিক আছে। একটু কষ্ট করে, ভাইয়ারা যেহেতু ফি নিচ্ছে একটা একটু শেয়ার দিয়ে দাও, হ্যাঁ, মন থেকে একটু ভাইয়াদের জন্য, এবার নিজের জন্য একটু শেয়ার দিয়ে দাও, ঠিক আছে। আর ভাইয়া বলতেছে আমি আজকে দেখাবো কি কি জায়গা থেকে প্রশ্ন আসছে, কি কি জায়গা থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে। একটু আগামী শেষ হোক। জুওলজি দেখি, জুওলজিটা একটু কম দেখি, তোমাদের রেসপন্স পেলে পরে চিন্তা করবো। কোষ প্রাচীর আসো। কোষ প্রাচীর, প্রাচীর মানে দেয়াল, দেয়ালে কি কোনো জীবন থাকে না, তাহলে এটা নির্জীব বা জড়। তাহলে কোষ ঝিল্লি যেটাকে বলে প্লাজমা মেমব্রেন, এটা হলো সজীব, এটা হলো কি সজীব, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরটা একটু দেখো। এরপর প্রধানত কি নির্মিত? সেলুলোজ নির্মিত। এটা কি থাকে? বেদ্য প্রাচীর থাকে, কি থাকে? বেদ্য প্রাচীর। কিন্তু কোষ ঝিল্লি এটা হলো কি প্রোটিন আর লিপিড সমন্বয়, এটা হলো অর্ধবেদ্য থাকে। এটা কি থাকে? অর্ধবেদ্য থাকে। এর প্রধান কাজ কি? কোষের আকার আকৃতি নিয়ন্ত্রণ, কোষকে দৃঢ়তা প্রদান। আর এর প্রধান কাজ কি? এটা হলো প্রয়োজনীয় বস্তুর চলাচল নিয়ন্ত্রণ এবং কোষের কি প্রোটোপ্লাজমীয় অংশ। কোষ ঝিল্লিটা কার অংশ? প্রোটোপ্লাজমের অংশ।
অলঙ্করণ গৌণস্তরের বিশেষ বিন্যাসের জন্য নানাবিধ অলংকার দেখা যায়। তাহলে কি কোষ প্রাচীরের মধ্যে কি থাকে, বিভিন্ন অলংকার থাকে, কিন্তু কোষ ঝিল্লিতে কি থাকে না, কোনো ধরনের অলংকার দেখা যায় না। তাহলে এই টাইপের প্রশ্ন, এই যে তুমি যখন যতই পড়ো, যতই তোমরা পড়ছো, আমাকে বলো এই যে অলংকরণ দেখা যায় কোথায়, কোষ প্রাচীর না কোষ ঝিল্লি, এটা বইয়ের ভিতরে কোথাও সুন্দরভাবে লেখা নাই। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, বইয়ের ভিতরে কোথাও সুন্দরভাবে লেখা নাই, শুধুমাত্র পার্থক্যের ক্ষেত্রে দেখা আছে। তাহলে পার্থক্য থেকে যদি এইভাবে প্রশ্ন চলে আসে যে নিচের কোনটায় অলংকরণ দেখা যায়, কোষ ঝিল্লি কোষ প্রাচীর, তুমি তো তখনই পারবা না। তোমার কাছে মনে হবে এটা তো আবুল হাসান স্যারের বই নাই, কিন্তু আবুল হাসান স্যারের বই থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে, বই থেকে কিন্তু কি আসে, বারবার প্রশ্ন আসে। তারপর প্রোটোপ্লাজম সাইটোপ্লাজমের পার্থক্য। প্রোটোপ্লাজমে আসো, কোষের সমুদয় সজীব অংশকে বলা হয় প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম মানে একটা বড় অংশ, ঠিক আছে। আচ্ছা, নিউক্লিয়াসের বাইরে, ঠিক আছে, কোষ ঝিল্লির নিচে যে অংশটা তাকে বলা হয় সাইটোপ্লাজম। তার মানে প্রোটোপ্লাজম হলো পুরো জিনিসটা, সাইটোপ্লাজম কি নিউক্লিয়াসের বাইরে, এর মাঝখানে যে অংশটা এটা কি সাইটোপ্লাজম, ঠিক আছে। এই প্রোটোপ্লাজম, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এই তিন অংশে বিভাজিত। আর সাইটোপ্লাজম দুইটা অংশে বিভক্ত, একটা হলো সাইটোপ্লাজমের অঙ্গাণু আর একটা হলো সাইটোপ্লাজমের মাতৃকা বা সাইটোসল, ঠিক আছে। এটা প্রোটোপ্লাজমের কি একটা অংশ। তারপর হলো প্রোটোপ্লাজম নিউক্লিয়াস যুক্ত, ঠিক আছে, এই জন্য বংশগতি ধারক বাহক। সাইটোপ্লাজমে তো নিউক্লিয়াস নাই, কারণ বলছি নিউক্লিয়াসের বাইরে থাকে, নিউক্লিয়াসের বাইরে একটু সাইটোপ্লাজম, তাহলে এটা নিউক্লিয়াস বিহীন, এই জন্য বংশগতি ধারক আর বাহক নাই। এটা জীবের আধার হিসেবে কাজ করে, ঠিক আছে, এটা কতিপয় অঙ্গাণুর আধার হিসেবে কাজ করে। তাহলে প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি, এটা বলা হয় জীবনের আধার, কিন্তু সাইটোপ্লাজমকে কিন্তু জীবনের আধার বলা হয় না। কিছু কতিপয় অঙ্গাণু থাকে, রাইবোজোম টাইবোজোম অমুক তমুক যত কিছু আছে, মাইটোকন্ড্রিয়া টাইটোকন্ড্রিয়া সবাই সাইটোপ্লাজমের অংশ। ওকে, তারপর রাইবোজোম আর লাইসোসোমের পার্থক্য। রাইবোজোম আর লাইসোসোমের পার্থক্য এটাই বারবার আসে, নিচের কোনটা আবরণীযুক্ত অঙ্গাণু নয়, নিচের কোনটা আবরণীযুক্ত অঙ্গাণু নয়। আমরা জানি রাইবোজোমে কোনো আবরণ থাকে না, রাইবোজোমের কোনো আবরণ থাকে না, রাইবোজোমের কোনো আবরণ থাকে না, রাইবোজোমের কি কোনো আবরণ থাকে না। এত কম পোলাপান কেন, ঠিক আছে। লাইসোসোম কি আবরণ দ্বারা যুক্ত থাকে, আবরণ দ্বারা আবৃত থাকে, ঠিক আছে, আবরণ দ্বারা কি থাকে, আবৃত থাকে। ওকে, তোমাদের রেসপন্স পেলে আমি ক্লাস নিবো, আদারওয়াইজ নিবো না, কিন্তু আমি বলছি আবারও, তোমরা যদি ক্লাস না করো ঠিক মতো তাহলে ক্লাস নিবো না। সারাদিন রাত তোমাদের নিয়ে বেড়ে আছি, নিজের পড়াশোনা শেষ করা সারাদিন, মানে সকাল থেকে ওঠার পরে আমি মানে এই ব্রাদার সাজেশন নিয়ে আছি সারাদিন, ঠিক আছে। কোনো আবরণ দিয়ে আবৃত নয়, এটা আবরণ দিয়ে আবৃত থাকে। অবস্থান কোথায়, এরা বিভিন্ন কোষ অঙ্গাণুর গায়ে লাগানো অথবা সাইটোপ্লাজমে বিচ্ছিন্ন ভাবে থাকে। আর এরা কি, এরা সর্বত্র প্রায় সমানভাবে সব জায়গায় সাজানো থাকে। এখানে কি থাকে, এখানে আরএনএ এবং হিস্টোন প্রোটিন, খুব ইম্পর্টেন্ট। রাইবোজোমে কি থাকে, আরএনএ এবং হিস্টোন প্রোটিন দিয়ে গঠিত। আর লাইসোসোম কি থাকে, বিভিন্ন ধরনের এনজাইম থাকে, ঠিক আছে। খণ্ডায়ন আসো, এটা দুটি অসম খণ্ডায়নে বা অসম খণ্ডে বিভক্ত, আর এটা হলো অখণ্ডিত, ঠিক আছে। লাইসোসোম কখনো খণ্ডায়ন হয় না। এই যে কথাগুলো, এই কথাগুলো ভিতরে ছাড়া, মানে এই বক্সে ছাড়া কোথাও নাই। এই জন্য এখন নতুন করে কিছু করে শোনা নাই, শুধু আমার কথাগুলো শুনে যাবা, ঠিক আছে, শুনে যাবা, নতুন করে পড়ার কিছু নাই, এখানে মুখস্থ করার কিছু নাই। আমার কথাগুলো যে শুনে শুনে যাও, আমি যে ক্লাসটা নিচ্ছি তোমরা জাস্ট শুনে শুনে যাবা, ঠিক আছে। তোমাদের মুখস্থ করার কোনো দরকারই নেই, জাস্ট শুনে শুনে যাবা। আচ্ছা, রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, তাহলে প্রোটিন সংশ্লেষ করে, আর এটা হলো আন্তঃকোষীয় পরিপাক করে, কারণ এই জন্য এটাকে বলা হয় সুইসাইডাল স্কোয়াড, সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলিকা, ঠিক আছে, আত্মঘাতী থলিকা বলা হয়ে থাকে। তারপরে এন্টিপ্লাজমিক রেটিকুলাম আর হলো গলগি বডি। এন্টিপ্লাজমিক রেটিকুলাম আর গলগি বডি এটা সকল প্রকৃত কোষে থাকে, ঠিক আছে। আর এটা কিন্তু সকল প্রকৃত কোষে থাকে না, শুধু প্রাণী কোষের দিক থাকে। তাহলে গলগি বডি কই থাকে না, আমরা জানি প্রকৃত কোষে গলগি বডি থাকে না। বিস্তৃতিতে আসো, কোষ ঝিল্লি থেকে নিউক্লিয়ার মেমব্রেন পর্যন্ত বিস্তৃত থাকে, আর গলগি বডিটা সাধারণত নিউক্লিয়াসের কাছাকাছি স্থানে থাকে। এটা কি আবরণী ঝিল্লিগুলো মসৃণ এবং অমসৃণ দুই ভাগে ভাগ করা যায়। আমরা জানি যেটাতে হলো কি থাকে, ফোটা 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 থাকে, রাইবোজোম থাকে, সেটাকে বলা হয় অমসৃণ, যেটাতে রাইবোজোম থাকে না তাকে বলা হয় কি মসৃণ। আর এটা সবসময় গলগি বডিতে তো কখনোই রাইবোজোম থাকে না, তাহলে সবসময় মসৃণ হয়। জালিকাতে চলে আসো, সমস্ত সাইটোপ্লাজমের জালিকা সৃষ্টি করে অবস্থিত, আর সাইটোপ্লাজমে কোনো জালিকা সৃষ্টি করে নাকি গলগি বডি। তাহলে জালিকা কে তৈরি করতে পারে, আমরা জানি জালের মতো গঠনকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম করে, কিন্তু গলগি বডি এরকম কোনো কিছু করে না। কাজ কি, এর কাজ হলো কাঠামো গঠন, ঠিক আছে। এটা আমার সময় বোর্ড পরীক্ষা আসছিল, কাঠামো গঠন কার কাজ, কাঠামো গঠন কার কাজ, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। এটা অন্তঃপরিবহনে কাজ করে, কোথায়, অন্তঃপরিবহন, বহিঃপরিবহন না। আর এটা কি করে, সংশ্লেষ করে এবং ক্ষরণকারী কাজ করে। এই তারপর চলে মসৃণ আর অমসৃণের পার্থক্য। আমি বলছি কি অমসৃণ মানেই এটার মধ্যে কি থাকবে, দানা দানা থাকবে। দানা দানা কার, রাইবোজোমের দানা। তার রাইবোজোমের কাজ কি, প্রোটিন সংশ্লেষণ করা। তাহলে ও যদি প্রোটিন নিয়ে যায়, বাকি কি রইলো, কার্বোহাইড্রেট, ফ্যাট, তাহলে বাকি ফ্যাট বিভাগ কে করবে, মসৃণটা। বাকি ফ্যাট বিভাগ কে করবে, মসৃণটা। তাহলে আমি বলছি অমসৃণ মানে কি, রাইবোজোম যুক্ত থাকবে। মসৃণ মানে কি, কোনো রাইবোজোম থাকবে না, ঠিক আছে। প্রধান উপাদান কি, সিস্টার্নিয়ার কিছু টিবিউল, আর এর প্রধান উপাদান কি, টিবিউল আর কিছু কি ভেসিকল। এই এর উৎপত্তি কই, নিউক্লিয় পর্দা থেকে উৎপত্তি হয়, ঠিক আছে। আর এটা কি হয়, রাইবোজোম গুলাই মুক্ত হয়ে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করে। আর মানে কি, রাফ মানে অমসৃণ,
অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে স্মুথ মানে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করে। ঠিক আছে, তার মানে কি রাইবোজোম যখন দানা দানা আছে এটা হলো অমসৃণ, রাইবোজোম গুলো যদি পড়ে যায় সরে যায় তখন তাকে বলবো কি মসৃণ। প্রধান কাজ কি, যেহেতু আমি বলছি রাইবোজোম, তাহলে প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষণ করা, সাথে এরা লাইসোসোম উৎপন্ন করে এবং ক্যালসিয়ামকে সঞ্চয় করে। ঠিক আছে, আর এর প্রধান কাজ কি, আমি যেটা বলছি যে ফ্যাটের সাথে কি গ্লাইকোজেন বা কার্বোহাইড্রেট, ঠিক আছে, গ্লাইকোজেন বা কার্বোহাইড্রেট সাথে ক্যালসিয়ামকে কি করে মুক্ত করে, ক্যালসিয়ামকে মুক্ত করে, আরো কি করে ক্যালসিয়ামকে সঞ্চয় করে। এই কথাগুলো একটু দেখে রাখবা। তাহলে ক্যালসিয়াম সঞ্চয় করে কে, অমসৃণ, আর ক্যালসিয়ামকে মুক্ত করে দেয় কে, মসৃণ। তারপর চলো মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিডের পার্থক্য। মাইটোকন্ড্রিয়া হলো প্লাস্টিডের পার্থক্য। তাহলে দেখছো, আর এই পিডিএফটা যারা চাও, এই পিডিএফটা যাদের লাগবে, এই পিডিএফটা যারা লাগবে তারা হলো ব্রাদার সলিউশন পেজ এন্ড অফ করবা, পেজ এন্ড অফ করবা, ব্রাদার সলিউশন পেজ এন্ড অফ করবা। হ্যাঁ, পিডিএফটা যাদের লাগবে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডের যদিও তোমাদের বইয়ের পিডিএফ, বাট তারপরে যদি মনে হয় যে না ভাইয়ের কাছে পিডিএফটা নিব, তাহলে আমার কাছে মানে ব্রাদার সলিউশন পেজ এন্ড অফ করো, দিয়ে দিবে তোমাদের। আচ্ছা, কি বলছে মাইটোকন্ড্রিয়া আসো, মাইটোকন্ড্রিয়াতে কি কোনো ধরনের রঞ্জক পদার্থ অনুপস্থিত। ঠিক আছে, কোনো ধরনের রঞ্জক থাকে না, কোনো কালার টালার থাকে মাইটোকন্ড্রিয়াতে, সবুজ বর্ণের হলুদ বর্ণের না থাকে না, কিন্তু প্লাস্টিড তো থাকে। তাহলে এই জন্য প্লাস্টিড কি আমরা জানি রঞ্জক পদার্থ উপস্থিত। এই মাইটোকন্ড্রিয়া সবার কাছেই থাকতে হয়, কারণ এটাকে শক্তিকর বলে। তাহলে উদ্ভিদ প্রাণী উভয় কোষে মাইটোকন্ড্রিয়া অবশ্যই থাকতে হবে। কিন্তু প্লাস্টিড কি আমাদের থাকে, আমরা যে মানুষ, আমরা কি খাদ্য তৈরি করতে পারি, সবুজ কোণ আছে না, তাহলে আমাদের ক্ষেত্রে থাকে না, শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। অন্তঃপর্দা ভেতরের দিকে অসংখ্য ভাঁজযুক্ত, এদেরকে বলা হয় ক্রিস্টি। আমরা জানি মাইটোকন্ড্রিয়া যখন আঁকি আমরা জানি যেরকম কি থাকে, ভাঁজ ভাঁজ থাকে। ঠিক আছে, এরকম কি থাকে, ভাঁজ ভাঁজ থাকে। কিন্তু এখানে কোনো কি থাকে না, প্লাস্টিকের ক্ষেত্রে কোনো ধরনের ভাঁজ থাকে না, কিন্তু থাইলাকয়েড থাকে। প্রকোষ্ঠটা আসো, এটা অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত। ঠিক আছে, কিন্তু এটাতে কি থাকে, তিন ধরনের কি থাকে, প্রকোষ্ঠ শনাক্তযুক্ত। ওকে, এর কাজ কি, আমাদের এটাকে বলা শক্তিকর। আর এর কাজ কি, প্রধান কাজ হলো খাদ্য তৈরি করা বা খাদ্য তৈরির কারখানা বলা হয়। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টকে। এই খাদ্য সঞ্চয়, আমাদের মাইটোকন্ড্রিয়া কি কোনো খাদ্য সঞ্চয় করে না, কিন্তু এখানে কি লিউকোপ্লাস্ট কি করে, খাদ্য সঞ্চয় করে থাকে। লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে থাকে। ঠিক আছে, এলিউরোপ্লাস্ট, ইলিউরোপ্লাস্ট, ঠিক আছে, ইলায়োপ্লাস্ট, তিনটা খাদ্য সঞ্চয় করে থাকে। প্রধান উপাদান কি আছে, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড, এগুলো একটু দেখে রাখবা। আর এখানে প্রধান উপাদান হলো প্রোটিন, লিপিড, ক্লোরোফিল, এনজাইম, এগুলো থাকে আর কি। ঠিক আছে, তারপর লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের পার্থক্য। এটা খুবই সহজ পার্থক্য, এটা আমরা জানি। লিউকো মানে কি, বর্ণহীন, তাহলে এটাতে কোনো বর্ণ থাকে না। ক্রোমো মানে কি, রঙিন, কিন্তু কি ছাড়া, সবুজ ছাড়া, রঙিন কি ছাড়া, সবুজ ছাড়া। আর ক্লোরো মানে কি, সবুজ, ক্লোরো মানে কি, সবুজ। রঞ্জকে চলে আসো, এটা যেহেতু বর্ণহীন তাহলে কোনো ধরনের পিগমেন্ট থাকে না। আর এটা যেহেতু সবুজ ছাড়া বাকিগুলো, তাহলে ক্যারোটিন মানে কমলা, জ্যান্থোফিল মানে হলুদ, এগুলো থাকে। আর যেহেতু সবুজ তাহলে কি থাকবে, শুধু ক্লোরোফিল থাকবে। এর উৎপত্তিতে চলে আসো, আমরা জানি লিউকোপ্লাস্ট কখন হয়, সূর্যালোকের উপস্থিতিতে ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট আস্তে আস্তে কি হয়, মানে এই লিউকোপ্লাস্ট আস্তে আস্তে ক্রোমোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই মনেটা কি আছে, ক্রোমোপ্লাস্ট, সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্ট আস্তে আস্তে কি করে, ক্রোমোপ্লাস্ট হয়। তার মানে আমরা জানি একটা সবুজ ফল আস্তে আস্তে কি হয়, হলুদ ফলে রূপান্তরিত হয়। একটা কাঁচা আম পরে কি হয়, পাকা হয়। তার মানে কি ক্লোরোপ্লাস্ট মানে সবুজটা আস্তে আস্তে কি হয়, হলুদ হয়। ঠিক আছে, আচ্ছা, আর হলো কি, আমরা যে ক্লোরোপ্লাস্ট কইতে হয়, সূর্যালোকের উপস্থিতিতে লিউকোপ্লাস্ট আস্তে আস্তে কি হয়, ক্লোরোপ্লাস্ট হয়। লিউকোপ্লাস্ট আস্তে আস্তে ক্লোরোপ্লাস্ট হয়ে থাকে। আচ্ছা, এর কাজ কি, এরা খাদ্য সঞ্চয় করে রাখে লিউকোপ্লাস্ট। এর কাজ কি, আমাদের পরাগায়ন সহায়তা করে। এটা মেডিকেল কোশ্চেন হচ্ছে। হ্যাঁ, পরাগায়ন সহায়তা করে কেন, কারণ রঙিন যখন থাকে তখন পরাগায়ন হয়। ঠিক আছে, এই আর ওর কাজ কি, ও যেহেতু সবুজ তাহলে সালোক সংশ্লেষণ করে। ঠিক আছে, এই তারপর সাইটোপ্লাজম আর নিউক্লিওপ্লাজমের মধ্যে পার্থক্য কি, দুইটাই তরল। প্লাজম মানেই তরল অংশ, প্লাজম মানে কি, তরল অংশ, প্লাজম মানে কি, তরল অংশ। এখন প্রোটোপ্লাজমের প্রধান অংশ কোষের ধাত্র বিশেষ, যেটা এটা বলা হয় সাইটোপ্লাজম। আর নিউক্লিয়াসের প্রধান অংশ যেটা হলো কি, নিউক্লিয়াসের ধাত্র বিশেষ, মানে নিউক্লিয়াসের তরল পদার্থ, তাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। প্লাজমা মেমব্রেন আর নিউক্লিয়ার এনভেলপের মাঝখানে থাকে না। ধরো একটা হলো এরকম জিনিস, নিউক্লিয়ার এনভেলপ আছে, এইটা এটার মাঝখানে থাকে হলো কি, সাইটোপ্লাজম। আর এটা কি, নিউক্লিয়ার এনভেলপের কি, নিউক্লিয়াসের ভিতরে থাকে হলো কি, নিউক্লিওপ্লাজম। ওকে, নিউক্লিক অ্যাসিড এন্ড সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমে কোনো নিউক্লিক অ্যাসিড থাকবে না, কোনোদিনও থাকবে না। কিন্তু নিউক্লিওপ্লাজম যেটা, এখানে অবশ্যই নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ থাকবে। ঠিক আছে, প্রধানত ডিএনএ, সামান্য পরিমাণ আরএনএ থাকে। প্রোটিন আর রাইবোজোম, এখন যেহেতু সাইটোপ্লাজম অঙ্গাণু রাখে তাহলে উপস্থিতি বেশ কি থাকে, কম থাকে। কিন্তু নিউক্লিওপ্লাজমের ক্ষেত্রে উপস্থিতি কি, অনেক বেশি থাকে, অনেক কি থাকে, বেশি থাকে। শ্বসনিক এনজাইমে চলে আসো, সাইটোপ্লাজমের ক্ষেত্রে তো এনজাইম অবশ্যই থাকবে, কিন্তু নিউক্লিওপ্লাজমে এনজাইম থাকার দরকার আছে না, কোনো ধরনের এনজাইম থাকে না। রঞ্জকের ক্ষেত্রে সাইটোপ্লাজমের রঞ্জক থাকে, নিউক্লিওপ্লাজমের কোনো ধরনের কি রঞ্জক থাকে না, কাজ এত বেশি ইম্পর্টেন্ট না। তারপর নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের পার্থক্য।
নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের পার্থক্য। নিউক্লিয়াস তো সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত যে গোল বৃত্তাকার অংশটা, এটাকে বলা হয় কি নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের মধ্যে যে ভিতরে যে একটা গোল বৃত্ত থাকে তাকে বলা হয় নিউক্লিওপ্লাজমের মধ্যে অবস্থিত, যেটা কি নিউক্লিওলাস। এই নিউক্লিয়াসটা কি দ্বিস্তর বিশিষ্ট, আর নিউক্লিওলাসটা কি এটা কোনো ঝিল্লি থাকে না, কোনো ঝিল্লি দ্বারা কি থাকে না, আবরণ থাকে না, ঠিক আছে। আচ্ছা, এটা ক্রোমাটিন জালিকা বা ক্রোমোজোমে থাকে, আর এখানে কোনো ক্রোমাটিন জালিকা বা ক্রোমোজোমে থাকে না। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, ঠিক আছে, এটা মেডিকেল প্রশ্ন দেখো 22-23 আসছে, মেডিকেল প্রশ্ন 22-23 আসছে। কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে কে, একদম এই লাইনটাই তুলে দিছে। কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে কে, কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে কে, এই লাইনটাই তুলে দিছে একদম। কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে কে, দেখো তাহলে এই দেখো আমি যে বলছি পার্থক্য থেকে হুবহু লাইন তুলে দেয়, হুবহু এই লাইনও কি বাইরেও আছে, বাট এই লাইনটা ভিতরে থেকে তুলে দিছে। আনসার কি ছিল, নিউক্লিয়াস। দেখো মেডিকেল কোশ্চেন 22-23 আসছে। আর আরএনএ আর প্রোটিন সংশ্লেষে সহায়তা করে, এটা হলো নিউক্লিওলাস। এটা কি নিউক্লিওলাস, ঠিক আছে। এটা বংশগতি গুণাবলী বহন করে, আর এটা বংশগতির সাথে কোনো সম্পর্ক নেই, কারণ ক্রোমাটিন আর কি ক্রোমোজোম থাকে না। তারপর এইখান থেকে এটা ইনফিনিটি স্টার একটা টপিক, যদি প্রশ্ন কঠিন হয় তাহলে এইখান থেকে প্রশ্ন আসবে, একটা প্রশ্ন আসবে এখান থেকে, ঠিক আছে। যদি প্রশ্ন কঠিন হয়, সহজ হলে তো হলেই, ঠিক আছে। আচ্ছা, সেন্ট্রোমিয়ারে চলে আসো। এখান থেকে আমি আবার বললাম এটা খুবই ভালো মতো পড়বো, এই পার্থক্য এই পৃষ্ঠাটা। সেন্ট্রোমিয়ার আসো, সব ধরনের প্রকৃত ক্রোমোজোমে দেখা যায়। কাকে, সেন্ট্রোমিয়ারকে। ক্রোমোমিয়ার কি, সাধারণ প্রকৃত কোষের মাইটোসিস ক্রোমোজোমে দেখা যায় না, কিন্তু মায়োসিসের প্রোফেজ ওয়ানে লেপ্টোডিনে দেখা যায়। একদম হুবহু এই লাইনটাই মেডিকেলে তুলে দিয়েছিল, ঠিক আছে। তাহলে কি বলছি, সেন্ট্রোমিয়ারটা সব প্রকৃত ক্রোমোজোমে থাকে, কিন্তু ক্রোমোমিয়ারটা প্রকৃত ক্রোমোজোমের মাইটোসিসে দেখা যায় না, কিন্তু মায়োসিসের প্রোফেজ ওয়ানে লেপ্টোডিনে দেখা যায়। মায়োসিস এর প্রোফেজ ওয়ান এর লেপ্টোডিন, মানে সব এক নাম্বারে দেখা যায়, ওকে। এই রঞ্জিত ক্রোমোজোম অরঞ্জিত খাঁজ থাকে, এটা কার ক্ষেত্রে, সেন্ট্রোমিয়ারের ক্ষেত্রে। আর ক্রোমোমিয়ারের ক্ষেত্রে এরা ক্রোমোজোমের ডার্ক ব্যান্ড হিসেবে কাজ করে, একদম সরাসরি এই প্রশ্ন চলে আসে। ডার্ক ব্যান্ড হিসেবে কাজ করে কে, ক্রোমোমিয়ার। ডার্ক ব্যান্ড হিসেবে কাজ করে কি, ক্রোমোমিয়ার। প্রত্যেকটা ক্রোমোজোমে সাধারণত কয়টা করে থাকে, একটা করে সেন্ট্রোমিয়ার থাকতেই হবে। আর প্রতিটা ক্রোমোজোমে লম্বালম্বিভাবে অবস্থিত এবং অসংখ্য পরিমাণে কি থাকতে পারে, ক্রোমোমিয়ার থাকতে পারে। পরীক্ষায় প্রশ্ন আসে যে কার কাছে অধিক কুণ্ডলিত থাকে, মনে রাখবা সেন্ট্রোমিয়ারে কম কুণ্ডলিত, ক্রোমোমিয়ারে অধিক কুণ্ডলিত থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেন্ট্রোমিয়ারে সাধারণত কোনো ধরনের জিন থাকে না, ঠিক আছে। আর প্রত্যেকটা ক্রোমোমিয়ারে এক বা একাধিক কি থাকে, জিন থাকে। তারা ক্রোমোমিয়ারের জিনিসটা ক্রোমোজোমের সাথে সম্পর্কিত, এই জন্য ডিএনএ অধিক কুণ্ডলিত, জিন বেশি থাকবে, লম্বালম্বি থাকবে, এটা ডার্ক ব্যান্ড হিসেবে কাজ করবে। শুধুমাত্র মাইটোসিসের ক্ষেত্রে থাকবে না, মায়োসিসের ক্ষেত্রে থাকবে। তাইলে আমাদের হয়ে যাবে, মাইটোসিসের ক্ষেত্রে থাকবে না, কার ক্ষেত্রে থাকবে, মায়োসিসের ক্ষেত্রে থাকবে। তারপর চলে আসো সেন্ট্রোজোম এবং সেন্ট্রোমিয়ারের পার্থক্য। এখন আমরা বললাম সেন্ট্রোমিয়ার আর ক্রোমোমিয়ার পড়া শেষ, এখন সেন্ট্রোজোম পড়বো। এরা প্রধানত প্রাণী কোষে থাকে। সেন্ট্রোজোম যেটা, এর সেন্ট্রোমিয়ার যেটা, এটা উদ্ভিদ প্রাণী সবার ক্ষেত্রেই থাকে। এটা একটা সাইটোপ্লাজমের অঙ্গাণু, আর এটা কি একটা নিউক্লিয় বস্তু, ঠিক আছে। আচ্ছা, এরা মাকতন্ত্র গঠনে সহায়তা করে, আর সেন্ট্রোমিয়ার মাকতন্ত্রের সাথে হলো কি সংযুক্ত করে রাখে। এর প্রধান গঠন কি, আরএনএ এবং প্রোটিন, ঠিক আছে, কার, সেন্ট্রোজোমের। আর সেন্ট্রোমিয়ারে কি, ডিএনএ এবং প্রোটিন। এটা মেডিকেল প্রশ্ন আসছে, এই জন্য বললাম এই বক্সটা খুব ইম্পর্টেন্ট। বলছে সেন্ট্রোমিয়ার ডিএনএ ও প্রোটিন দিয়ে গঠিত। নিচের কোনটা সঠিক, নিচের কোনটা সঠিক বা নিচের কোন বৈশিষ্ট্যটা সঠিক বইলা বলছে সেন্ট্রোমিয়ারে ডিএনএ ও প্রোটিন দিয়ে গঠিত। একদম হুবহু এই লাইনটা তুলে দিছে, ঠিক আছে। 22-23 সেশনে মেডিকেল প্রশ্নটা দেখবা, তো এই লাইনটাই তুলে দিছে। এটা কি ভিতরে কোথাও লেখা আছে ওইভাবে, না লেখা নেই, একদম বক্স থেকে হুবহু তুলে দিছে। এই জন্য বলি মানে বক্সগুলা এখন লাস্ট সময়ে তোমার প্যারা নেওয়ার দরকার নেই, আগে যদি না পড়ে থাকো, বাট এখন শুধুমাত্র শুনে শুনে যাও, ঠিক আছে। একটু সময় যদি থাকে তাহলে শুনে শুনে যাও শুধু, হ্যাঁ, ওকে। আচ্ছা, এখানে সেন্ট্রিওল থাকে আর এখানে সেন্ট্রিওলের উপস্থিত। মুখ্য খাঁজ, গৌণ খাঁজ, এটা তো বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এটা হলো মুখ্য খাঁজ মানে কি প্রধান, তাহলে এটা প্রধান খাঁজ। আর গৌণ খাঁজ মানে কি মুখ্য খাঁজ ছাড়া অন্য কোনো খাঁজ যদি থাকে। মুখ্য খাঁজের মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকে, গৌণ খাঁজের কি অর্গানাইজার হিসেবে থাকে আর কি, নিউক্লিয়ার অর্গানাইজার থাকে আর কি। মুখ্য খাঁজের সাথে কাইনেটোকরের কি থাকে, সম্পর্ক থাকে। গৌণ খাঁজে কাইনেটোকর থাকে না, ঠিক আছে। গৌণ কাজটা একটু কম আর কি। প্রধান কাজ ক্রোমোজোমের স্পিন্ডল যন্ত্রের সাথে যুক্ত করা, আর প্রধান কাজ নিউক্লিওলাস উৎপন্ন করা। এই ক্রোমাটিনের মধ্যে পার্থক্য চলে আসো। বাকিগুলো উপরে দুটো বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, উপরে দুটো বেশি ইম্পর্টেন্ট। ক্রোমাটিনের মধ্যে পার্থক্য আসো, এটা রিডিং দিও, এটা এত বেশি লাগবে না, ঠিক আছে। ক্রোমাটিন এত বেশি ইম্পর্টেন্ট না, এটা রিডিং দিও। এমআরএনএ টিআরএনএ পার্থক্য, ঠিক আছে। এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ, ঠিক আছে। টিআরএনএ মানে ট্রান্সফার আরএনএ, ঠিক আছে। এটা হলো কি দ্বিসূত্রক অবস্থা গঠন করে না, আর এগুলো কি গৌণভাবে দ্বিসূত্রক অবস্থায় থাকে, ঠিক আছে। এটা এত বেশি ইম্পর্টেন্ট না, এটা একটু রিডিং দিও। এটা কখনো আসতে দেখিনি এইভাবে, তাও তুলে রাখছি যে তোমরা একটু চোখ বলে রেখো আর কি। ডিএনএ আরএনএ পার্থক্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ডিএনএ কয় সূত্রক, দ্বিসূত্রক। আরএনএ কয় সূত্রক, এক সূত্রক। দেখতে কার মতো, শিকলের মতো, ঠিক আছে। আচ্ছা, ডিএনএ কি থাকে, ডিএনএ থাকে ডিঅক্সিরাইবোজ সুগার। আরএনএ কি থাকে, রাইবোজ সুগার। ডিএনএ এর উপাদানে কি থাকে, আমরা জানি পাইরিমিডিনে থাকে হলো থাইমিন আর সাইটোসিন।
এনে পাইরিমিডিন থাকে ইউরাসিল আর সাইটোসিন। এন্ড কেমন মনে রাখবো আমি একবার যদি বলি AGCTU এর মধ্যে AGCT দিয়ে হলো ডিএনএ, আর এই ইউ যদি থাকে কার পরিবর্তে টি এর পরিবর্তে, তখন তাকে বলি আমরা আরএনএ। এখন কেমন মনে রাখবা, আমরা বলি টি দিয়েও তুমি, ইউ দিয়েও তুমি, আমরা বলি না তুমি, টি এম আই তুমি, ঠিক আছে, ইউ মানে কি তুমি, তাহলে টি দিয়েও তুমি, ইউ দিয়েও তুমি, তোমার পরিবর্তে তুমি, তার মানে কি থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকবে। পুরো দিন যেটা বললা হয় থায়ামিনের পরিবর্তে ইউরাসিল মানে তোমার পরিবর্তে তুমি থাকবা, টি এর পরিবর্তে ইউ থাকবে মানে তোমার পরিবর্তে তুমি থাকবা, তাহলে থায়ামিনের পরিবর্তে কে থাকবে, ইউরাসিল থাকবে, থায়ামিনের পরিবর্তে কে থাকবে, ইউরাসিল থাকবে। ক্লিয়ার? থায়ামিনের পরিবর্তে কি বলছি, ইউরাসিল থাকবে, ঠিক আছে। আচ্ছা, ডিএনএ কি নাই, কোনো প্রকারভেদ নাই, কিন্তু আরএনএ ক্ষেত্রে কি প্রকারভেদ, কয় রকম, 5 প্রকার হয়ে যাবে, ঠিক আছে। ডিএনএ তৈরি হয় কি প্রতিলিপনের মাধ্যমে, আরএনএ তৈরি হয় নতুন ভাবে, ঠিক আছে, কোনো প্রতিলিপন হয় না। এই যে অবস্থান কই শুধুমাত্র ক্রোমোজোমে প্রধানত থাকে, আর এরা কি ক্রোমোজোম, সাইটোপ্লাজম, রাইবোজোম সব জায়গায় থাকে। এর কাজ কি, এর কাজ হলো বংশগতি ধারক, বাহক, নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। আর আরএনএ মেইন কাজ হলো প্রোটিন সংশ্লেষণ করা। ডিএনএ বংশগতির চরিত্র রাখে, আর ভাইরাল আরএনএ ছাড়া বাকি কেউ বংশগতির পরিচয় রাখে না, ঠিক আছে। এই এদের ক্ষেত্রে নিউক্লিওটাইডের সংখ্যা অনেক বেশি থাকে, আর এদের ক্ষেত্রে নিউক্লিওটাইডের সংখ্যা অনেক কম থাকে। আর এদের ক্ষেত্রে অধিক পরিমাণে অতিবেগুনি রশ্মি শোষণ করতে পারে, আরএনএর ক্ষেত্রে সব পরিমাণে কি কম পরিমাণে শোষণ করতে পারে। এদের আণবিক ওজন 10 লক্ষ থেকে বহু কোটি পর্যন্ত, এদের আণবিক ওজন কয়েক লক্ষের বিষয় না। তার মানে দেখলাম আরএনএ মানে সব কম, আর ডিএনএ মানে সব বেশি, ডিএনএ মানে সব বেশি। প্রথম অধ্যায়ে সবচেয়ে বেশি পার্থক্য, হ্যাঁ, বাকিগুলোতে এত বেশি পার্থক্য নাই। আদিকোষ প্রকৃতকোষ আমরা মোটামুটি পড়ে আসছি, এর খুব বেশি লাগবে না। তারপর একটু ট্রান্সক্রিপশনের পার্থক্যটা দেখবো। আদিকোষে ট্রান্সক্রিপশন হয় সমগ্র কোষে, কিন্তু প্রকৃতকোষে ট্রান্সক্রিপশন হয় শুধুমাত্র নিউক্লিয়াসে। এই আদিকোষে আরএনএ এনজাইম পলিমারেজ কয়টা থাকে আমরা একটু পড়ে আসছিলাম, একটা মাত্র থাকে, আমরা প্রথম অধ্যায়ে পড়ে আসছি। আর প্রকৃতকোষে কয়টা থাকে, 3টা থাকে, আরএনএ পলিমারেজ 1 2 3, আর এখানে শুধুমাত্র 3 থাকে, ঠিক আছে। আচ্ছা, বর্ধিতকরণ গতি এটা দ্রুত গতি সম্পন্ন হয়ে থাকে, কোনটা, আদিকোষেরটা। প্রকৃতকোষেরটা কি ধীর গতি সম্পন্ন, এটা ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষার হলে যখন এটা আসবে যে প্রকৃতকোষের ক্ষেত্রে ট্রান্সক্রিপশনটার বর্ধিকরণ গতি ধীর গতি সম্পন্ন, তুমি অবশ্যই এটাতে ফলস দিবা। তোমার কাছে মনে হবে আল্লাহ প্রকৃতকোষ তো ভালো কোষ, ওইখানে কেন ধীর গতি হবে, না ওটাই ধীর গতি, ওইটাই ধীর গতি, এই জন্য ব্যতিক্রম জায়গাগুলো পড়তে হয়, ঠিক আছে। আচ্ছা, আদিকোষ তো মানে সরল প্রকৃতির মানুষ, আর প্রকৃতকোষ মানে কি জটিল প্রকৃতির মানুষ, জটিল প্রকৃতির মানুষ, ঠিক আছে। আচ্ছা, এর ইন্ট্রন একজন কি, আমরা জানি আদিকোষ মানে ইন্ট্রন একজন থাকবে না, আর প্রকৃতকোষে দুইটাই থাকবে, প্রকৃতকোষে কি থাকবে, দুইটাই থাকবে, ওকে। তারপর ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের পার্থক্য। তার বলি ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের মূল ঝামেলা একেবারে, এটা হলো ডিএনএ থেকে আরএনএ, আর ট্রান্সলেশন কি ভাই, আরএনএ থেকে কি প্রোটিন। মনে কেন রাখবো ভাই, মনে তো থাকে না। আমি বলি দেখো, ইংরেজি আছে, ইংরেজি থেকে বাংলা ছোটবেলা পড়ছো, ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেশন করো, অথবা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করো, এরকম তো ছোটবেলা পড়ছি। মানে একটা ভাষা থেকে অন্যটা ভাষায় নিলে তখন তাকে ট্রান্সলেশন বলে। দেখো, ডিএনএ থেকে আরএনএ দুইটা ইংরেজিতে লিখছি, তার মানে এটা ট্রান্সলেশন না। আরএনএ থেকে প্রোটিন বানাবো, তাহলে আরএনএ ইংরেজিতে, প্রোটিন বাংলায়, আমি মনে রাখতে পারবো না। আরএনএ ইংরেজিতে, ইংরেজি থেকে বাংলা হয়েছে, ইংরেজি থেকে বাংলা হয়েছে, তাহলে এইটাই কি আমরা বলবো ট্রান্সলেশন। ইংরেজি থেকে যেহেতু বাংলা হয়েছে এগুলো ট্রান্সলেশন, তাহলে এমআরএনএ থেকে কি হবে, প্রোটিন হবে, এটা ট্রান্সলেশন। এখন এই ক্ষেত্রে এটিপি, জিটিপি, সিটিপি, ইউটিপি এগুলো ব্যবহৃত হয়, আর ট্রান্সলেশনের ক্ষেত্রে 20টা অ্যামাইনো অ্যাসিড ব্যবহৃত হয়। এই প্রক্রিয়াটা ট্রান্সক্রিপশনটা নিউক্লিয়াসের মধ্যে সংঘটিত হয়, খুব ইম্পর্টেন্ট, এটা মেডিকেল প্রশ্ন আসছে, ঠিক আছে। আর ট্রান্সক্রিপশনটা সাইটোপ্লাজমে হয়, আর সাইটোপ্লাজমের মধ্যে স্পেসিফিক্যালি যদি বলি কোথায় হয়, বা রাইবোজোমে হয়, এটা মেডিকেল প্রশ্ন আসছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তাহলে এখন যদি অপশন দুইটাই থাকে, অপশন দুইটা থাকলে রাইবোজোমে বেশি কারেক্ট, ঠিক আছে, কারণ এটা হলো প্রোটিন ফ্যাক্টরি। প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়, রাইবোজোমকে বলা হয়। তার আনসার কি, রাইবোজোম, ঠিক আছে। এই প্রক্রিয়ায় আরএনএ পলিমারেজ এনজাইম অনেক গুরুত্বপূর্ণ, কারণ ট্রান্সক্রিপশন যখন হবে, আর এইখানে অ্যাক্টিভেটিং এনজাইম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। শেষ, প্রথম অধ্যায় শেষ, এখন আমরা দ্বিতীয় অধ্যায়ে ঢুকবো। প্রথম অধ্যায় শেষ, দ্বিতীয় অধ্যায়ে ঢুকবো, হ্যাঁ। প্রথম অধ্যায় মোটামুটি শেষ, একটু ক্লিয়ার কিনা বলো, প্রথম অধ্যায় যতটুকু বলছি এটা ক্লিয়ার কিনা। প্রশ্ন কঠিন হলে আমি আবারও বলছি, পার্থক্য থেকে প্রশ্ন আসবে, আমার কথা মিলাই নিও, পরীক্ষার দিনে আইসা মিলাই নিবা। এটুক পর্যন্ত ক্লিয়ার কিনা বলো, এটুক পর্যন্ত ক্লিয়ার কিনা। এই বাচ্চাকে তারা একটু কমেন্ট করো, কমেন্ট করো। প্রথম অধ্যায় ক্লিয়ার কিনা, তাহলে দ্বিতীয় অধ্যায় শুরু করবো আমরা। আরেকটু কষ্ট করে শেয়ার দিয়ে দিও, শেয়ার দিয়ে দিও, একটু বাচ্চাকে তারা শেয়ার দিয়ে দিও, একটু মেনশন দিয়ে দিও, কারণ ভাইয়াদের গ্রুপ অনেক ছোট, ভাইয়ারা কি করবা,
শেয়ার মেনশন দিয়ে দিন না। আচ্ছা চলো আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করি। ইন্টারফেস আর এম ফেজের মধ্যে পার্থক্য। ইন্টারফেস, ইন্টার মানে মাঝামাঝি। ধরো তুমি এসএসসি, ঠিক আছে, আর তুমি হলো ভার্সিটি, এর মাঝখানে যখন পড়ো এটাকে বলা হয় এইচএসসি। এইচএসসির অপর নাম ইন্টারমিডিয়েট। তাহলে আমরা খেয়াল করতেছি ইন্টার মানে মাঝামাঝি, তাহলে ইন্টারফেস দুটা ফেজের মাঝখানে এটাকে বলে ইন্টারফেস। তাহলে এটা একটা প্রস্তুতি দশা। আর এম মানে কি মাইটোসিস ফেজ, তাহলে এটা প্রকৃত বিভাজন দশা। আর মানুষের জীবনে সারা জীবন প্রস্তুতি হয়। ধরো তুমি এই যে পড়তেছো 2 বছর ধরে পড়তেছো, পরীক্ষা দিবা মেডিকেল 1 ঘন্টা, তার মানে জীবনের প্রস্তুতি নিলা সব, আর পরীক্ষা দিবা মাত্র 1 ঘন্টা। বাস্তবতা এমনই। তাহলে প্রস্তুতির সময় কি অনেক বেশি, তাহলে 90-95%, আর এমফাসের সময় হলো 5-10%। এর কাজ কি? কোষীয় সংগঠনে বৃদ্ধি করে, সংখ্যা ঘনত্ব বৃদ্ধি করে। আর এই দশায় কি হয়? সংগঠনের বিস্তার আর বিভাজন করে। মানে মাইটোসিস মানে তো বিভাজন, মাইটোসিস মানে কি বিভাজন। এই দশায় বংশগত বস্তু ক্রোমাটিন হিসেবে কাজ থাকে, আর এই অবস্থায় ক্রোমোজোম হিসেবে থাকে। তাহলে এমফেস মানে কি ক্রোমোজোম, আর ইন্টারফেস মানে কি ক্রোমাটিন। তখন পূর্ণ হয় না, তাহলে এটা ক্রোমাটিন, ওটা কি ক্রোমোজোম। ক্রোমাটিন ক্রোমোজোম। জুওলজি ক্লাস কি নিব বলো? তোমরা বললে নিব, তোমরা যদি চাও তাহলে সেক্ষেত্রে নিব। জুওলজি ক্লাস যদি দরকার হয় তোমাদের। বোটানি থেকেই বেশি আসে, জুওলজি থেকে পার্থক্য কম আসে, বোটানি থেকে বেশি আসে। আচ্ছা, ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিসের পার্থক্য কি? আমরা বলি ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসের যে বিভাজন তাকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের যে বিভাজন তাকে বলা হয় সাইটোকাইনেসিস। এন্ড ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের মধ্যে তো অনেক ঝামেলা, তাহলে এটা জটিল পদ্ধতির দীর্ঘ সময় প্রয়োজন। আর সাইটোপ্লাজমের বাইরে সরল প্রকৃতি, সাইটোকাইনেসিস সরল প্রকৃতির, কম সময় প্রয়োজন। এই সমগ্র প্রক্রিয়াটা 5টা দশায় হয়। আর সাইটোপ্লাজমের ক্ষেত্রে কোনো ধরনের কোনো বিভক্ত করা যায় না। এই নিউক্লিয়াস বিভক্ত হয় কয়টা নিউক্লিয়াস তৈরি করে? 2টা অপত্য নিউক্লিয়াস তৈরি করে। আর সাইটোপ্লাজম কি হয়? সমান 2টি ভাগে বিভক্ত হয়। ওকে, এই নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি ঘটে, কারণ নিউক্লিওপ্লাজম মানে তো ক্যারিওকাইনেসিস। আচ্ছা, আর সাইটোকাইনেসিস কি? সাইটোপ্লাজমের সংখ্যা বৃদ্ধি ঘটে। এই ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিসের আগে ঘটে। সবসময় মনে রাখবা আগে নিউক্লিয়াস ঘটবে। কটা কি শুরুতে, ক প্রথমে, এই জন্য এটা আগে ঘটে। আর সাইটোকাইনেসিস ক্যারিওকাইনেসিসের পরে ঘটে। তাহলে কি মনে রাখবা? ক যেহেতু আগে, তাহলে সাইটোকাইনেসিসের কি আগে ঘটে। ঠিক আছে। তারপর অ্যামাইটোসিস মাইটোসিসের পার্থক্য। অ্যামাইটোসিস মানে এটা হলো কম উন্নত, ঠিক আছে, আর মাইটোসিসটা উন্নত। তাহলে এটা সরল প্রকৃতির, এটা তুলনামূলক জটিল প্রকৃতির। এটা নিউক্লিয়াসে সরাসরি বিভক্ত হয় কোনো ধরনের ঝামেলা ছাড়া। আর এখানে কি হয়? বিভিন্ন দশার মাধ্যমে আস্তে আস্তে বিভাজিত হয়। এক্ষেত্রে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম প্রায় একত্রে বিভাজিত হয়। এক্ষেত্রে কিন্তু প্রথমে নিউক্লিয়াস, মানে আমরা প্রথমে বলছি প্রথমে ক, মানে প্রথমে ক্যারিওকাইনেসিস, পরে হলো কি সাইটোকাইনেসিস। ওকে, এই ফলাফল কি? দৈহিক বৃদ্ধিতে এর কোনো কি থাকে না, ভূমিকা থাকে না, কিন্তু মাইটোসিসের কি প্রচুর পরিমাণে ভূমিকা থাকে। এই বিভাজনকে বলা হয় প্রত্যক্ষ বা ডিরেক্ট ডিভিশন, ঠিক আছে, কিন্তু মাইটোসিস তো প্রত্যক্ষ না, এটাকে বলা হয় কি ইকুয়েশনাল সেল ডিভিশন বা পরোক্ষ বিভাজন। ঠিক আছে, এটা কই কই পাওয়া যায়? ইস্ট, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, এগুলোতে পাওয়া যায়। আর উন্নত প্রাণী, উদ্ভিদ সবার কাছে কি পাওয়া যায়? মাইটোসিস পাওয়া যায়। সবার কাছে কি পাওয়া যায়? মাইটোসিস পাওয়া যায়। দেখো এইবার লাস্ট ইয়ারে কিন্তু এই প্রশ্নটা আসে, জেনেটিক ম্যাপ তৈরি করা যায় কিসের মাধ্যমে? ক্রসিং ওভারের মাধ্যমে। হ্যাঁ, প্রশ্ন কিন্তু দেখো বই থেকেই আসে, ক্রসিং ওভারের মাধ্যমে জেনেটিক ম্যাপ তৈরি করা যায়। ঠিক আছে, ক্রসিং ওভারের মাধ্যমে কি করা যায়? জেনেটিক ম্যাপ তৈরি করা যায়। তারপর মাইটোসিস মায়োসিসের পার্থক্য। ইনফিনিট স্টার, পরীক্ষা যদি প্রশ্ন আসে এইখান থেকে আসার সম্ভাবনা 90%। ঠিক আছে, এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে মাইটোসিস মায়োসিসের পার্থক্য অবশ্যই পড়ে যাবে। মাইটোসিস মায়োসিসের পার্থক্য অবশ্যই পড়ে যাবে। ঠিক আছে, মাইটোসিস মায়োসিসের পার্থক্য অবশ্যই পড়ে যাবে। আচ্ছা, মাইটোসিস কি? জীবের কোথায় ঘটে? এটা ভাই দেহকোষে ঘটে। আর মায়োসিস কোথায় ঘটে? বা জনন মাতৃকোষে ঘটে। মাইটোসিসে কি হয়? 2টা অপত্য কোষের তৈরি হয়। আর মায়োসিসে কি হয়? 4টা অপত্য কোষের তৈরি হয়। তাহলে এই জন্য 2n থেকে কি হয়? 2n হয়। আর এখানে কি হয়? 2n থেকে কি হয়ে যায়? n হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে কি হয়? ক্রোমোজোম সংখ্যা সমান থাকে একই, আর এখানে কি হয়? অর্ধেক। তাহলে এই জন্য এটা বলা হয় রিডাকশনাল সেল ডিভিশন, এটাকে বলা হয় ইকুয়েশনাল সেল ডিভিশন, বা এটা সমীকরণিক, এটা রাশিমূলক। ইন্টারফেস পর্যায়টা দেখো, মাইটোসিসের ইন্টারফেস পর্যায়টা অনেক দীর্ঘস্থায়ী থাকে, কিন্তু মায়োসিসের ক্ষেত্রে পূর্বের ইন্টারফেস পর্যায়টা কি থাকে? ক্ষণস্থায়ী থাকে। ওকে, সিনাপসিস বাইভ্যালেন্ট, বলো সিনাপসিস কি মাইটোসিসে ঘটবে? না, এখানে ঘটে না। আর এখানে কি ঘটবে? ক্রসিং ওভার, যেহেতু সিনাপসিস ঘটে না, তাহলে ক্রসিং ওভার ঘটে না। ঠিক আছে, আর এখানে ক্রসিং ওভার ঘটে। এই তারপর বিবর্তন, যেহেতু ক্রসিং ওভার ঘটে না, তাহলে বিবর্তনের সাথে সম্পর্ক নাই, আর এখানে সম্পর্ক আছে। এই বুঝে পড়বো। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে লাইনটা, সেটা হলো এই যে এখান থেকে মেডিকেল প্রশ্নটা চলে আসছিল, ক্রোমোমিয়ার। একটু আগে দেখা আসছি আমরা, ক্রোমোমিয়ার কার কাছে থাকে? ক্রোমোমিয়ার সাধারণত প্রোফেজের ক্রোমোজোমে ক্রোমোমিয়ার দেখা যায় না। এটাই প্রশ্ন আসছিল যে মাইটোসিসে ক্রোমোমিয়ার দেখা যায় না, কিন্তু মায়োসিসের প্রোফেজে ক্রোমোমিয়ার কি দেখা যায়? কোথায়? মায়োসিসের প্রোফেজ 1-এর লেপটোডিনে কি দেখা যায়? ক্রোমোমিয়ার দেখা যায়। কি দেখা যায়? ক্রোমোমিয়ার দেখা যায়। পর্যায়মধ্যক দশা, আমরা বলছি এখানে কি পর্যায়মধ্যক দশা কি হবে? মানে ইন্টারফেস কি হবে? দীর্ঘস্থায়ী হবে। আর এখানে ইন্টারফেস কি হবে? স্বল্পস্থায়ী হবে।
এখানে আসো এই মেডিকেল প্রশ্ন 22-23 এটাও আসছে, মেডিকেল প্রশ্ন কি 22-23 কি আসছে, মেটাফেজে সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোমের অনুদৈর্ঘ্য বিভক্ত হয়, ঠিক আছে। আর এখানে মেটাফেজে সেন্ট্রোমিয়ার অবিভক্ত থাকে, একদম হুবহু এই লাইনটাই তুলে দিচ্ছে মেডিকেলে। ভিতরে এই লাইনটা স্পষ্ট লেখা নাই, ভেতরে এই লাইনটা স্পষ্ট লেখা নাই, কিন্তু এই বক্সে দেখো সুন্দর করে লেখা আছে যে মেটাফেজের সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোমগুলা অনুদৈর্ঘ্যে বিভক্ত হয়, কোথায়, মাইটোসিসে, আর মায়োসিসে অবিভক্ত থাকে। একদম হুবহু এই লাইনটাই তুলে দিচ্ছে 22-23 সেশনে, এই লাইনটাই তুলে দিচ্ছে কি 22-23 সেশনে, বুঝছো? তারপরে ডিএনএ রেপ্লিকেশন কই, ইন্টারফেজে ঘটবে, আর ডিএনএ রেপ্লিকেশন প্রোফেজে ঘটবে। ওকে, নিউক্লিয়াস ক্রোমোজোম কয়বার, দুইজনে একবার, আর এখানে কয়বার, নিউক্লিয়াসের মধ্যে যুক্ত অক্ষর আছে এটা দুইবার, ক্রোমোজোমে কিছু নাই, মানে এটা রফলত, ক্রোমোজোমের একবার। এই এরা হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, পলিপ্লয়েড যে কোনো কিছু হইতে পারে, কিন্তু এরা কখনোই কি হয় না, হ্যাপ্লয়েড কিছু হয় না, ঠিক আছে। এটা কি করা যায়, মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করা যায় শুধুমাত্র মায়োসিস দ্বারা। মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করা যায় শুধুমাত্র কি দ্বারা, মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করা যায় শুধুমাত্র মায়োসিস দ্বারা, মাইটোসিস দ্বারা ব্যাখ্যা করা যায় না। ক্রোমোজোম আর জিনের আচরণগত মিল, এগুলো রিডিং দিও, এটা এত বেশি ইম্পর্টেন্ট না। তারপর গ্লুকোজ ফ্রুক্টোজ 3 নম্বর অধ্যায়, গ্লুকোজ মানে কি, আমরা জানি এটা একটা অ্যালডিহাইড, কেন, কারণ এখানে অ্যালডিহাইড গ্রুপ থাকে। এটা ফ্রুক্টোজ কি, এটা কিটোহেক্সোজ, কারণ কি, কিটোন গ্রুপ থাকে। তো গ্লুকোজের গ আছে, এটাকে বলা হয় গ্রেপ সুগার, গ্রেপের বাংলা নাম হলো আঙ্গুরের শর্করা। ফ্রুক্টোজের ফ আছে, এটাকে বলা হয় ফ্রুট সুগার, এটাকে বলা কি, ফ্রুট সুগার। গ্লাইকোজেন প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন করা হয়, আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সরাসরি ফ্রুক্টোজ কখনোই উৎপন্ন হয় না, ঠিক আছে। আচ্ছা, শ্বসনের প্রাথমিক পদার্থের নাম কি, গ্লুকোজ। আর শ্বসনে গ্লুকোজ থেকেই কি হয়, ফ্রুক্টোজ উৎপন্ন হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা, গ্লুকোজকে বলা হয় পাইরোনেজ ধরনের, ফ্রুক্টোজকে বলা হয় ফিউরানেজ। তাহলে একটা যদি মনে রাখি, ফ্রুক্টোজের ফ আছে, এটা হলো ফিউরানেজ ধরনের, আর বাকি যেটা আছে ওটা হলো কি, পাইরোনেজ ধরনের। এই গ্লুকোজের কার্বনের সংখ্যা কয়টা, 6টা। এটা নিয়ে আমার কি হয়েছিল, 2টা মেডিকেল কোশ্চেন হয়েছিল, ঠিক আছে। যে গ্লুকোজ একটা হেক্সোজ মনোস্যাকারাইড, গ্লুকোজের 6টা কার্বন থাকে। স্টার্চ আর সেলুলোজের পার্থক্য দেখো, মেডিকেল প্রশ্ন আসছে 22-23। তো এই যে বললাম 22-23 বলা হয় যে 22-23 বায়োলজি বা বোটানি সবচেয়ে কঠিন আসছে, 22-23 বোটানি সবচেয়ে কঠিন আসছে। ভাই বোটানি কঠিন আসে নাই, বোটানি ভিতর থেকে না এসে বক্সের থেকে আসছে। এই জন্যই 22-23 সেশনে দেখবা সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। মনে হবে তোমার যে সব প্রশ্ন হলো কি কঠিন আসছে, সব প্রশ্ন আবুল হাসান স্যারের বই থেকে আসে নাই, বাইরে থেকে প্রশ্ন আসছে। না রে ভাই, সব প্রশ্ন আবুল হাসান স্যারের বই থেকে আসছে, আবুল হাসান স্যারের বই থেকে আসছে, বাট আমরা পড়িনি। এই দেখো, স্টার্চ অনুযায়ী গ্লাইকোসিডিক বন্ধন কটা থাকবে, 1200 থেকে 6000 গ্লাইকোসিডিক বন্ধন থাকবে, আর সেলুলোজের ক্ষেত্রে 300 থেকে 3000 থাকবে। এটা কিন্তু ভিতরে লেখা নাই। এখানে কি স্টার্চ মানে আলফা ডি, আর সেলুলোজ মানে কি বিটা ডি। এখানে কি স্টার্চ হলো অনুশাখান্বিত, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মেডিকেল কোশ্চেন আসছে। স্টার্চের অণু কি শাখান্বিত, কিন্তু সেলুলোজের অণু অশাখান্বিত, স্টার্চ কি সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে, আর সেলুলোজ কি গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। স্টার্চ কি নীল বর্ণ ধারণ করে আয়োডিনের সাথে, কিন্তু সেলুলোজ কি করে না, কোনো ধরনের বর্ণ দেয় না। স্টার্চ গরু, ছাগল, মানুষ সবাই হজম করতে পারে, কিন্তু সেলুলোজ আমরা হজম করতে পারি না। আমরা কি কাঠ খেয়ে হজম করতে পারি না, তাহলে মানুষ সেলুলোজ খেয়ে হজম করতে পারে না। আর গ্লাইকোজেনকে বলা হয় একটা পুষ্টিজাত পলিস্যাকারাইড, এটা আমার সময় মেডিকেল প্রশ্ন আসছিল। আচ্ছা, এনজাইম আর কোএনজাইমের পার্থক্য চলে আসছে। এনজাইম হলো বড় জিনিস, কোএনজাইম মানে ছোট জিনিস। তাহলে এটা হলো বড় অণু, এটা হলো ছোট অণু, ঠিক আছে। এটা আণবিক ওজন অনেক বেশি, এটা আণবিক ওজন কম। এই তাহলে এটা স্বতন্ত্রভাবে কাজ করতে পারে এনজাইম, কোএনজাইম কি করতে পারে, স্বতন্ত্রভাবে কাজ করতে পারে না। কোএনজাইমের ক্ষেত্রে একটা মাত্র বৈশিষ্ট্য সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো কি এনজাইম তাপমাত্রা দিলে নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু কোএনজাইম তাপমাত্রা দিলে কখনোই নষ্ট হয় না। এই জন্য এটা ভালো। কোএনজাইম কি তাপমাত্রা যতই তুমি বাড়াও, এটা কখনোই কি হবে না, নষ্ট হবে না। এই কোএনজাইম গুলাই যেহেতু নষ্ট হয় না, এই জন্য ভিটামিন গুলা কোএনজাইম হিসেবে কাজ করতে পারে, কিন্তু এই এনজাইম গুলা কখনোই ভিটামিন হিসেবে কাজ করতে পারে না। আর আরেকটা জিনিস মনে রাখবা, ঠিক আছে, কোএনজাইমের ক্ষেত্রে ডায়ালাইসিস করা যায়, কিন্তু এনজাইমের ক্ষেত্রে ডায়ালাইসিস করা যায় না। তাহলে কোএনজাইমের সবকিছু কম, কিন্তু 3টা জিনিস করা যায়। একটা হলো ভিটামিন হিসেবে কাজ করে, ডায়ালাইসিস করা যায়, আরেকটা হলো এরা হলো তাপে নষ্ট হয় না। এরা হলো তাপে নষ্ট হয় না। এটা কি হয় না, তাপে নষ্ট হয় না। তাপে কি হয় না, নষ্ট হয় না। অজৈব অনুঘটক উৎসেচক পার্থক্য, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, এটা একটু রিডিং দিও। আরএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস, ভেরি মাচ ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার টপিক। আরএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস, এই পার্থক্য তোমাকে পড়তেই হবে। আরএনএ ভাইরাসটা কিরকম, এটা হলো দণ্ডাকার বা সূত্রাকার, আর ডিএনএ ভাইরাস কিরকম গোলাকার, ব্যাঙাচি আকার, পাউরুটি আকার, যে কোনো কিছু হতে পারে। তাহলে আরএনএ ভাইরাসে তো আরএনএ থাকবে, ডিএনএ ভাইরাসে ডিএনএ থাকবে, এগুলো মুখস্থ করার কিছু নাই। আচ্ছা, অধিকাংশ উদ্ভিদ ভাইরাসকে বলা হয় আরএনএ ভাইরাস, কারণ সায়ানোফাজ গুলো আরএনএ ভাইরাস। অধিকাংশ প্রাণী ভাইরাস গুলো ডিএনএ ভাইরাস, এবং ব্যাকটেরিয়াফাজ গুলো ডিএনএ ভাইরাস। এই দুটো কথা একটু মনে রাখবা। আচ্ছা, এখন কি সূত্র কি, অধিকাংশ আরএনএ, আরএনএ মানে এক সূত্র। ব্যতিক্রম কি, ব্যতিক্রম হলো ধানের বামন রোগের ভাইরাস আর রিও ভাইরাস, এদের ক্ষেত্রে দ্বিসূত্র। সহজ কথা বলো, পরীক্ষায় যদি আসে যে আরএনএ কয় সূত্র,
ঠিক আছে, এক সূত্রক তো তুমি জানোই, এটা পরীক্ষা আসবে না। তাহলে যদি কোনো কারোর ক্ষেত্রে বললে দেয় ধানের বামন রূপ বলে, রিও রূপ বলে, তাহলে বুঝবাই তুমি 2 সূত্রক চাইছে। ঠিক একইভাবে ডিএনএ মানে কয় সূত্রক? 2 সূত্রক। আর কোনো কারোর নাম দিয়ে যদি বলে ডিএনএ কয় সূত্রক, তাহলে ওইটা বেশিরভাগই হলো 1 সূত্রক হওয়ার সম্ভাবনা। কেন? কারণ সারা তো প্রশ্ন কঠিন করে করে, ঠিক আছে, সহজ করে কঠিন প্রশ্ন করে না। ঠিক আছে, মানে ট্রিক্স আর কি জাস্ট। তাহলে ধানের বামন রোগ আর রিও রোগ, তার মানে কি আর 2 সূত্রক। ঠিক আছে, কিভাবে অধিকাংশ ডিএনএ কয় সূত্রক? 2 সূত্রক। কিন্তু 5x 174 M13 কোলিফার যদি বলে তখন 1 সূত্রক। এই তাহলে এটা কার রোগ সৃষ্টি করবে? এটা উদ্ভিদ দেহে। ওটা কার রোগ সৃষ্টি করবে? প্রাণী দেহে। এটা সাধারণত এনভেলপ থাকে না, এনভেলপ থাকে। এই আর উদাহরণ যে কোনো একটা মুখস্থ করো, হয় এটা নইলে এটা। ঠিক আছে, টিপুর বাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্স এলো। শুধু বলাতে সবাই মুখস্থ করছো, এটাই মুখস্থ করো। টিপুর বাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্স এলো। তারপর লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র। লাইটিক চক্র আর লাইসোজেনিক চক্র এত বেশি ইম্পর্টেন্ট না, তারপর আমরা একটু বলি। ঠিক আছে, এটা একটু সংজ্ঞাটা দেখবা। পূর্ণাঙ্গ ভাইরাস রূপে ব্যাকটেরিয়া থেকে বিতাড়িত হয়, কিন্তু পূর্ণাঙ্গ ভাইরাস রূপে ব্যাকটেরিয়া থেকে বিতাড়িত হইতে পারে নাকি? লাইসোজেনিক চক্র। এটা কই ঘটে? টি সিরিজে ঘটে, T2 T4 T6, আর এটা ল্যামডা সিরিজে ঘটে। ঠিক আছে, এই চক্রে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি ভাইরাস দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু লাইসোজেনিক চক্রে ব্যাকটেরিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে কি হয়? প্রোফেজ গঠন হয় না, কিন্তু লাইসোজেনিক চক্রে প্রোফেজ গঠন হয়ে থাকে। এই আক্রমণের তীব্রতা লাইটিক চক্র যেটা, এটা হলো অনেক তীব্র বা ভিরুলেন্ট। আর লাইসোজেনিক যেটা, এটা পোষক কোষের মৃত্যু ঘটে না, তাই আক্রমণ কি হয়? মৃদু আকৃতির হয়। লাইসোজেনিক একটু কম, মানে কম মৃদু। তারপর ফ্লাজেলা আর পিলির পার্থক্য দেখো। ফ্লাজেলা কি? F অক্ষর দিয়ে লিখি আমরা, আর পিলি কি? পিডি অক্ষর দিয়ে লিখি। আমি ফ্লাজেলাকে দেখো এইভাবে লিখতে পারি না, এইভাবে। পিলি কি? লম্বা করে লিখবো আমি, হ্যাঁ। এই তাহলে দেখো ফ্লাজেলা যেটা একটু আঁকা বাঁকা, তার মানে নাড়াচাড়া করতেছে। ঠিক আছে, পিলি হলো একদম সোজা। তাহলে নাড়াচাড়া যেটা করতেছে এটা চলন, আর সোজা মানে কি? একদম ইনজেকশন পুশ করে দিয়েছে, ব্যাপারটা এমন। আচ্ছা, তাহলে কোষ প্রাচীরের ভেতরে পাদদেশীয় গ্রেনিউল থেকে সৃষ্টি, আর এটা কোষের সাইটোপ্লাজম থেকে সৃষ্টি। চিত্র যদি খেয়াল করে খুব ভালো মতো, এরা সূত্রাকার লম্বা বিশেষ, আর পিলিগুলা কি? একটু খাটো হয়। ফ্লাজেলায় ফ্লাজেল ইন প্রোটিন থাকে, পিলিতে পিলি ইন প্রোটিন থাকে। ব্যাকটেরিয়া কোষে এদের সংখ্যা কম থাকে, ফ্লাজেলা কম থাকে, কিন্তু পিলির সংখ্যা কি থাকে? বেশি থাকে। ঠিক আছে, ফ্লাজেলা কি করে? যেটা বলছে আঁকা বাঁকা করে, তাহলে চলনে সহায়তা করে। আর এটাকে ইনজেকশন পুশ করে দেয়, তার মানে সংযুক্তিতে সহায়তা করে। সংযুক্তিতে সহায়তা করে থাকে। ঠিক আছে, সংযুক্তিতে সহায়তা করে থাকে। ক্লিয়ার? তারপর ভাইরাস আর ব্যাকটেরিয়ার পার্থক্য, ভেরি মাচ ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার টপিক। ভাইরাসটা কি? ভাইরাসটা অকোষীয়, ব্যাকটেরিয়া কি? কোষীয়। ভাইরাস আণুবীক্ষণিক, মানে অতি আণুবীক্ষণিক, মানে অনেক ছোট, আর ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক। ঠিক আছে, সজীব কোষের বাইরে বাইরে থাকলে ভাইরাস কি করতে পারে না? কাজ করতে পারে না, কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু কি করতে পারে? কাজ করতে পারে। ভাইরাসকে কি করা যায়? কেলাচিত করা যায়, কিন্তু ব্যাকটেরিয়াকে কখনোই কেলাচিত করা যায় না। ক্ষুদ্রাঙ্গের উপস্থিতি, এতে সাইটোপ্লাজম কোনো অঙ্গাণু কিছুই থাকে না, কিন্তু এখানে সব ধরনের অঙ্গাণুই থাকে। ভাইরাসের ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি থাকে? আমরা জানি ক্যাপসিডের আবরণ থাকে। ঠিক আছে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি থাকে? নিউক্লিক অ্যাসিড থাকে। নিউক্লিক অ্যাসিডের প্রকৃতি, ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ অথবা আরএনএ যে কোনো এক প্রকার থাকতে হবে, কখনোই ডিএনএ আরএনএ একসাথে থাকতে পারে না। আর এখানে উভয় প্রকার থাকতে পারে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। ভাইরাসের এনজাইমের উপস্থিতি, এদের দেহে কোনো ধরনের এনজাইম থাকে না, ভাইরাসের ক্ষেত্রে কোনো এনজাইম থাকে না, কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি থাকে? এনজাইম থাকে। এই যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এনজাইম থাকে, এটা মেডিকেল প্রশ্ন 22-23 আসছে। তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে এনজাইম থাকে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে এনজাইম থাকে, এটা কই? 22-23 আসছে। ঠিক আছে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি থাকে? এনজাইম থাকে। এই জন্যই বলছি বক্সগুলো যদি একটু ভালো মতো দেখে যাও, তোমার প্রশ্ন পরীক্ষা অনেক ভালো হবে। ঠিক আছে, যারা ঢাকা মেডিকেলে চান্স পায়, ঠিক আছে, ডিএমসি তে চান্স পাচ্ছে, যারা টপ করতেছে, তারা এগুলো বক্স টক্স সব ভালোভাবে পড়ছে। তারপর চলো হেপাটিক ছায়াযগ্নি আর হলো এরিথ্রোসাইটিক ছায়াযগ্নি। হেপাটিক মানে কি ভাই? হেপাটিক মানেই হলো যকৃৎ, আর এরিথ্রোসাইটিক মানে লোহিত রক্তকণিকা। ঠিক আছে, আচ্ছা এগুলো পরে মাঝখানে টুক দেখো। হিমোজয়েন, হিমোজয়েন নামে একটা বজ্র কোথায় থাকে? হেপাটিক ছায়াযগ্নিতে থাকে না, কিন্তু এরিথ্রোসাইটিক ছায়াযগ্নি শেষের দিকে থাকে। এই হেপাটিক ছায়াযগ্নিতে যতদিন থাকে ততদিন আমাদের জ্বর হয় না। ঠিক আছে, মানে এটাকে সুপ্ত অবস্থা বলা হয়। কিন্তু আমাদের এরিথ্রোসাইটিক ছায়াযগ্নিতে যখনই ঢোকে তখনই আমাদের কাঁপুনি সহ জ্বর হয়। এখানে সাফনার দানা দেখা যায় না, এখানে সাফনার দানা দেখা যায়। ঠিক আছে, এখানে জ্বর হয় না হেপাটিক ছায়াযগ্নি, তাহলে এটাকে বলা হয় সুপ্ত অবস্থা। আর আমাদের কি বলে? এরিথ্রোসাইটিক ছায়াযগ্নি যখন যায় তখন আমাদের কাঁপুনি যে জ্বর আসে, এটাকে বলা হয় হলো জ্বর অবস্থা। ঠিক আছে, তারপর অজন চক্র না ছায়াযগ্নি আর হলো কি স্পোরগ্নির মধ্যে পার্থক্য কি? ছায়াযগ্নি মানে কি? ছায়াযগ্নি দুইটা জায়গায় হবে, যকৃতে হবে, লোহিত রক্তকণিকায় হবে। আর স্পোরগ্নি কোথায় হবে? মশকির ক্রপে হবে। ঠিক আছে, এখানে সর্বশেষ ধাপের নাম কি? গ্যামেটোসাইট। ওইখানে ধাপের নাম কি? স্পোরোসাইট বা স্পোরোজয়েড। ঠিক আছে, এই হিমোজয়েন নামক বজ্র এই অজন চক্র বা ছায়াযগ্নিতেই হয়, কিন্তু এখানে কি হয় না? কখনো তৈরি হয় না। ঠিক আছে, আচ্ছা জ্বর কখন আসবে? আমি বলছি অজন চক্র যখন হবে তখনই জ্বর আসবে। ঠিক আছে, ওখানে এরকম কোনো প্রতিক্রিয়া দেখা যায় না।
চক্রের পুনরাবৃত্তি এই অযৌন চক্র বা ছায়াযগ্নি বারবার বারবার ঘটে, কিন্তু যৌন চক্র বারবার ঘটে না, একবারই ঘটে। ঠিক আছে, গ্যামেট কি আমরা জানি অযৌন চক্র, অযৌন মানে কি এইখানে কোনো গ্যামেট সৃষ্টি হবে না, যৌন মানে কি অবশ্যই কি হবে গ্যামেট তৈরি হয়ে থাকবে। তারপরে শৈবাল ছত্রাক 5 নম্বর অধ্যায় খুবই ইম্পর্টেন্ট। 5 নম্বর অধ্যায় থেকে যদি প্রশ্ন কঠিন আছে, 5 নম্বর প্রশ্ন অধ্যায় থেকে যদি প্রশ্ন কঠিন আছে তাহলে ধরে নিবা যে পার্থক্য থেকে আসছে। ঠিক আছে, শৈবাল ছত্রাক থেকে আমি একমাত্র অধ্যায় বলছি যেটা এক্সট্রা ইনফরমেশন পড়া উচিত, এক্সট্রা ইনফরমেশন থেকে প্রশ্ন আসে এবং বক্স থেকে প্রশ্ন আসে। শেষ সময় যদি তুমি কোনো বক্স না করে যেতে পারো, আমি আবারও বলতেছি শেষ সময় কোনো অধ্যায়ের যদি বক্স না করে যেতে পারো, শুধুমাত্র শৈবাল ছত্রাকের কিছু বক্স আছে এটা দেখে যাবা, শৈবাল ছত্রাকের কিছু বক্স আছে এটা অবশ্যই দেখে যাবা। শৈবাল আসো, অধিকাংশ শৈবাল পানিতে বাস করে, অর্থাৎ এরা জলজ। ছত্রাকের ক্ষেত্রে অধিকাংশ ছত্রাক এরা স্থলে বাস করে, এই জন্য এরা স্থলজ। শৈবালের ক্ষেত্রে ক্লোরোফিল আছে, তাহলে এরা খাদ্য তৈরি করতে পারে। ঠিক আছে, আর ছত্রাকের ক্ষেত্রে ক্লোরোফিল নেই, এই জন্য এরা খাদ্য তৈরি করতে পারে না। এগুলোই প্রশ্ন আসছে পরীক্ষায়। ঠিক আছে, তাহলে যেহেতু সালোক সংশ্লেষণ হয় তাহলে এরা সব বুঝি, যেহেতু সালোক সংশ্লেষণ হয় না এরা পরও বুঝি। যেহেতু সালোক সংশ্লেষণ হয় তার মানে অবশ্যই আলো অত্যাবশ্যক, আর ছত্রাকের ক্ষেত্রে আলো অত্যাবশ্যক না, বুঝে বুঝে পড়বো। শৈবালের ক্ষেত্রে কোষপ্রাচীরটা সেলুলোজ নির্মিত, আর ছত্রাকের ক্ষেত্রে কোষপ্রাচীর কাইটিন নির্মিত। এটা যে মেডিকেলে কতবার আসছে তুমি নিজেও দেখো। ঠিক আছে, ছত্রাকের কোষপ্রাচীর কি নির্মিত? কাইটিন নির্মিত। সঞ্চিত খাদ্য ইনফিনিটি স্টার, এই অধ্যায়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সঞ্চিত খাদ্য, মাস্ট 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 করে যাবো, সঞ্চিত খাদ্য থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, শৈবালের সঞ্চিত খাদ্যের নাম শ্বেতসার বা শর্করা, আর ছত্রাকের সঞ্চিত খাদ্যের নাম গ্লাইকোজেন বা তেলবিন্দু। যতগুলো উদাহরণ আছে, বিশেষ করে এগারিক অ্যাসিড সঞ্চিত খাদ্য কি, এটা পরীক্ষায় আমার আসছিল, আমার মেডিকেল কোশ্চেন। তেলবিন্দু এটা আমার মেডিকেল কোশ্চেন আসছিল, আমি ভুল করে আসছিলাম, আমি গ্লাইকোজেন লাগাই ফেলছিলাম। ঠিক আছে, আমি ভাবছি গ্লাইকোজেন 1 নম্বরে, এই জন্য গ্লাইকোজেন লাগাইছি। তাহলে পরীক্ষা আসছে এগারিক অ্যাসিড সঞ্চিত খাদ্য কে, এগারিক অ্যাসিড সঞ্চিত খাদ্য তেলবিন্দু, এগারিক অ্যাসিড সঞ্চিত খাদ্য কি তেলবিন্দু। জননাঙ্গে আসো, যৌন জননাঙ্গ গুলো সরল অবস্থা থেকে জটিল অবস্থার দিকে যায়, কার ক্ষেত্রে? শৈবালের ক্ষেত্রে। আর ইয়ের ক্ষেত্রে কি বলে, ছত্রাকের ক্ষেত্রে জটিল অবস্থা থেকে ক্রমাগত সরল অবস্থার দিকে আসে। ঠিক আছে, রোগ সৃষ্টি, এরা সাধারণত জীবদেহে রোগ সৃষ্টি করে না, আর এরা সাধারণত জীবদেহে কি করে, রোগ সৃষ্টি করে থাকে। শৈবাল তো আমাদের কোনো রোগ তৈরি করে না। আচ্ছা, তারপর চলে আসো কি ব্রায়োফাইটা বা ব্রায়োফাইটা টেরিডোফাইটার মধ্যে পার্থক্য। ব্রায়োফাইটা মানে কি রিক্সিয়া, আর টেরিডোফাইটা মানে কি টেরিস। ঠিক আছে, তাহলে ব্রায়োফাইটা মানে কি এরা হ্যাপ্লয়েড প্রজাতির, আর টেরিস মানে কি এরা ডিপ্লয়েড প্রজাতির। ঠিক আছে, এরা কি এই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 3 নম্বর লাইনটা, 3 নম্বর লাইন থেকে মেডিকেল প্রশ্ন আসছে। ঠিক আছে, 3 নম্বর লাইনটাই মেডিকেল প্রশ্ন আসছে। আচ্ছা, 2 নম্বরটা কি নির্ভরশীলতা, আমরা জানি সম্পূর্ণ নির্ভরশীল স্পোরোফাইটটা গ্যামেটোফাইটের উপর, আর এখানে প্রত্যেকেই কি স্বতন্ত্র টেরিসের ক্ষেত্রে। আচ্ছা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 3 নম্বর লাইনটা, 3 নম্বর পয়েন্টটা, এদের যে স্পোর এরা অঙ্কুরিত হয়ে প্রোটোনেমা গঠন করে, এটা মেডিকেল প্রশ্ন 17-18 আসছে। প্রোটোনেমা গঠন করে কি আমাদের কি রিক্সা বা ব্রায়োফাইটা, আর এটা হলো প্রোথেলাস গঠন করে, এটা হলো যেটা হার্ড আকৃতির, হ্যাঁ প্রোথেলাস গঠন করে, প্রোথেলাস গঠন করে। ঠিক আছে, প্রোথেলাস গঠন করে কি টেরিস, প্রোথেলাস গঠন করে কি টেরিস। ঠিক আছে, এই এরা ভাস্কুলার টিস্যু, এদের ক্ষেত্রে কোনো ভাস্কুলার টিস্যু নেই, এই জন্য এদেরকে বলা হয় অভাস্কুলার, বা পরীক্ষা এইভাবে আসে, এই যে পরিবহন টিস্যু নেই, এটাই মেডিকেল প্রশ্ন আসছে। পরিবহন টিস্যু গুচ্ছ নেই, পরিবহন টিস্যু গুচ্ছ নেই কার? ব্রায়োফাইটার। পরিবহন টিস্যু গুচ্ছ আছে কার? টেরিডোফাইটার। এই জন্য বলা হয় ভাস্কুলার। এদের সরাস উৎপন্ন হয় না, এদের সরাস উৎপন্ন হয়। এরা হলো দ্বিফ্লাজেলা বিশিষ্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। রিক্সা বা কয় ফ্লাজেলা বিশিষ্ট, বা মস কয় ফ্লাজেলা বিশিষ্ট? দ্বিফ্লাজেলা বিশিষ্ট। এটা কি বহু ফ্লাজেলা বিশিষ্ট, এটা আমার মেডিকেল প্রশ্ন আসছে। ঠিক আছে, টেরিসের সাথে সাইকাসকে মনে রাখবা, সাইকাসও কি বহু ফ্লাজেলা বিশিষ্ট। তাহলে টেরিস আর সাইকাস দুইজন কি বহু ফ্লাজেলা বিশিষ্ট, টেরিস আর সাইকাস এরা কি বহু ফ্লাজেলা বিশিষ্ট। এগুলো মিলাই নিও, আমার কথা মিলাই নিও, পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। তারপর নগ্নবীজি আবৃতবীজের পার্থক্য, ইনফিনিটি স্টার, এখান থেকে মেডিকেল প্রশ্ন আসছে, এখান থেকে মেডিকেল প্রশ্ন আসছে, এই দেখো মেডিকেল প্রশ্ন আসছে। আচ্ছা, এদের গর্ভাশয় গর্ভদণ্ড নেই, যেহেতু নগ্নবীজি এর অপর নাম ব্যক্তবীজি। ঠিক আছে, আবৃতবীজি এর অপর নাম গুপ্তবীজি, এখানে সব আছে। আচ্ছা, এদের গর্ভাশয় থাকে না, তাহলে ফল উৎপন্ন হয় না, এদের গর্ভাশয় ফল হয়। এদের ফল হয় না যেহেতু এদের বীজ নগ্ন অবস্থায় থাকে, এদের ফল হয়, তাহলে বীজ কি ফলের ভিতরে থাকে। এদের আর্কিউবিনিয়া সৃষ্টি হয়, এটা ইনফিনিটি স্টার। দেখো নগ্নবীজি উদ্ভিদে আর্কিউবিনিয়া সৃষ্টি হয়, সৃষ্টি যে হয় এটা আদি বৈশিষ্ট্য। ঠিক আছে, আর আবৃতবীজ উদ্ভিদ আর্কিউবিনিয়া সৃষ্টি হয় না, এটা উন্নত বৈশিষ্ট্য। সৃষ্টি যে হয় না এটাকে বলা হয় উন্নত বৈশিষ্ট্য। কি বলছি বলো, সৃষ্টি হয় না এটা উন্নত বৈশিষ্ট্য, আর সৃষ্টি হয় এটা কি আদি বৈশিষ্ট্য। ঠিক আছে, পরাগায়ন সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়, আর পরাগায়ন গর্ভমুণ্ডে পতিত হয়। এদের ক্ষেত্রে দিনেশেক ঘটে না, নগ্নবীজিতে, আবৃতবীজিতে দিনেশেক ঘটে। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট মেডিকেল প্রশ্ন যেটা আসছে, এন্ডোস্পার্ম শস্য, পৃথিবীর সকল শস্য ট্রিপ্লয়েড থ্রিয়ান, কিন্তু ব্যতিক্রম নগ্নবীজ উদ্ভিদ যেটা শস্য হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে কি এক টাইম। তাহলে শস্য মানেই কিন্তু কেন শস্য, কারণ এটা নিষেকের পূর্বে হয়, তো একটা জিনিস নিষেকের পূর্বে হলে তো হ্যাপ্লয়েডই থাকবে। আর দেখো বাকি পৃথিবীর সকল শস্য ট্রিপ্লয়েড, কেন? এটা নিষেকের পর হয়, নিষেকের পর হলে কি 2 এর সাথে n মিলে কি হয় 3n হয়। তাহলে সকল শস্য ট্রিপ্লয়েড, ব্যতিক্রম নগ্নবীজের শস্য যেটা হ্যাপ্লয়েড, যেটা কি হ্যাপ্লয়েড।
বেসেল কোষ সঙ্গী কোষ এগুলো হলো দেখবা জাইলেমে ভেজাল নাই, ঠিক আছে, সরি ঠিক আছে, জাইলেমে কি আছে বেসেল কোষ আছে, ফ্লোয়েমে কি সঙ্গী কোষ নাই। আচ্ছা এটা বলতেছিলাম, মানে জালিমের কোনো ভেজাল নাই, ঠিক আছে, আর ফ্লোয়েমের ক্ষেত্রে কি নাই কোনো সঙ্গী নাই, ফ্লোয়েমের ক্ষেত্রে কি নাই কোনো সঙ্গী নাই। পরাগায়নের মাধ্যম বায়ু, আর পরাগায়ন এটা বায়ু পানি প্রাণী সবকিছু হতে পারে। মালবেসি পোয়াসি গোত্রের পার্থক্য, ঠিক আছে, মালবেসি পোয়াসি গোত্রের পার্থক্য এটা আলাদা করে পরীক্ষা আসে না, তাও একটু আমি বলে দিই, রিডিং দিবা লেখা আছে, ঠিক আছে। পুংকেশরটা 3টা থাকে, এটা অনেক সময় পরীক্ষা আসে, ঠিক আছে, এই জন্য পড়া হয় পুষ্প ট্রাইমেরাস, পোয়াসিতে পুষ্প কি ট্রাইমেরাস। আর এখানে কি থাকে, এখানে বহু থাকে, ঠিক আছে, বা 5টা থাকে গর্ভাশয়, এই জন্য এটাকে বলা হয় পেন্টামেরাস বলতে পারো আর কি, ঠিক আছে। এই ঠিক আছে, এই যে পঞ্চাংশক থাকে, পঞ্চাংশক মানে 5টা থাকে, এনে ত্রংশক থাকে, অসম্পূর্ণ ত্র্যাংশক থাকে আর কি, ঠিক আছে। ওরা যে সেটিবা আচ্ছা লিলিপসিডিয়া আর কি ম্যাঙ্গোলিডিয়া, এটা একটু পার্থক্য করে রিডিং দিবা, এত বেশি দরকার নেই, ঠিক আছে। আচ্ছা তারপর চলে আসে শীর্ষক নিবেশিত আর পার্শ্বীয় গজক টিস্যুর পার্থক্য। আচ্ছা শীর্ষক নামেই শীর্ষক, তাহলে শীর্ষে থাকে, নিবেশিত কাণ্ডের মধ্যপর্বে থাকে, এটা কি ভাস্কুলার বান্ডেলে পার্শ্বে থাকে। এটা দেখতে কিরকম গোলাকার, নিবেশিত দেখতে লম্বাটে, এটা আয়তাকার, ঠিক আছে। এই পরগুলো লাগবে না। পরিস্ফুটনে অংশগ্রহণ করে করা শীর্ষক, কারণ এটা বাড়তে 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 থাকে, ঠিক আছে। নিবেশিতরা পরিস্ফুটনের সাথে সংযুক্ত না, এটাও কিনা নিবেশিতের সাথে সংযুক্ত না। এটার কাজ কি, এর লম্বায় বৃদ্ধি করে শীর্ষক, নিবেশিত কি লম্বায় বাড়তে এটা অংশগ্রহণ করে, আর পার্শ্ব মানে কি প্রস্থ বাড়াইতে সহায়তা করে, প্রস্থ বাড়াইতে সহায়তা করে। তারপর ভাজক আর কি বলে ভাজক টিস্যু স্থায়ী টিস্যুর পার্থক্য, ভাজক টিস্যু স্থায়ী টিস্যুর পার্থক্য মাঝে মাঝে পরীক্ষা আসে। ভাজকটা বারবার বিভাজিত হয়, তার মানে এটা আদি টিস্যু। স্থায়ী টিস্যু বিভাজিত হয় না, তার মানে এটা আদি টিস্যু না, এটা বিভাজনে সক্ষম, এটা বিভাজনে অক্ষম। এই কোষগুলা কি অপরিণত বইলেই তো বিভাজিত হয়, এটা পরিণত বইলেই কি হয় না, বিভাজিত হয় না। প্রাথমিক ভাজক টিস্যু অবস্থান সবসময় কি বর্ধিষ্ণু অঞ্চলে থাকে, মানে বাড়তে বাড়তে থাকে, বর্ধিষ্ণু অঞ্চলে থাকে। আর এটা কি না, বর্ধিষ্ণু অঞ্চলে থাকে না। এর নিউক্লিয়াস কি থাকে, আকারে বড় থাকে, এর নিউক্লিয়াস আকারে ছোট থাকে। এটা কি নিউক্লিয়াসটা কিসের কেন্দ্রে থাকে, এটা নিউক্লিয়াস এক পার্শ্বে থাকে। এর কাজ কি, মেন কাজ হলো বৃদ্ধি সাধন, এর কাজ কি, এই টিস্যুর হলো কি বৃদ্ধিতে ভূমিকা কি কম। এর হলো যান্ত্রিক কাজে টিস্যুর ভূমিকা সামান্য, কিন্তু এর হলো কি যান্ত্রিক কাজ মানে পরিবহনে এদের ভূমিকা অনেক বেশি। পরিবহন মানে কি জাইলেম আর ফ্লেম, পরিবহনে কি দৃঢ়তা বাড়ায়, বা হলো কি এদের তার খাদ্য এরা তৈরি করে না, দেখো এরা কি করে কোনো পাশ থেকে খাদ্য তৈরি করে থাকে। এই লাস্টে যারা হলো এদের কখনো কোষ অবকাশ থাকে না। চিত্র যদি খেয়াল করো, আমাদের ভাজক টিস্যুর চিত্রগুলো কি এরকম, কোনো ধরনের কি নাই কোষ অবকাশ নাই, কিন্তু এখানে কি থাকে কোষ অবকাশ থাকে। সরল টিস্যু জটিল টিস্যু, এটা এত বেশি ইম্পর্টেন্ট না। সরলটা সমসত্ব, সরলটা কি সমসত্ব যেটা বান্ডিল গঠন করে না, আর এটা অসমসত্ব যেটা বান্ডিল গঠন করে। এই দুইটা পার্থক্য মনে রাখো, বাকিগুলো লাগবে না। যতটুকু দরকার অতটুকু আমি বলতেছি। হ্যাঁ পত্ররন্ধ্রের ক্ষেত্রে আসো, পত্ররন্ধ্র আমরা জানি পত্ররন্ধ্র উর্ধ্ব নিম্নতাকে থাকে, কিন্তু পানি পত্ররন্ধ্র একবার পানিটা কি এরকম কোণা থেকে টুপ টুপ করে পড়ে, তার পানিটা পাতার কিনারে থাকে। এটা কখন হয়, এটা দিনের বেলা হয়, এটা সবাই জানি, কিন্তু পানি পত্ররন্ধ্র কই রাতের বেলা দেখবা গাছের নিচে দাঁড়াইতেছ, ঠুস করে পানি পড়তেছে। এটা কি হয় বাষ্পাকারে যায়, আর এটা কি হয় তরল আকারে যায়, ঠিক আছে। এটাকে বলা হয় গাটেশন বা পানি নির্গমন, ঠিক আছে। পানির সাথে দিলে কি হয়, পানির সাথে এর বাষ্পের সাথে তো খনিজ লবণ যাবে না, কিন্তু পানির সাথে তো খনিজ লবণ যাবে। এই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে গঠনটা এটা হলো এপিথিলিয়াম বা এপিথিলিয়াম। মনে রাখবো পত্ররন্ধ্রে কোনো এপিথিলিয়াম থাকে না, কিন্তু পানি পত্ররন্ধ্রে এপিথিলিয়াম বা এপিথিলিয়াম থাকে। তাহলে নিয়ন্ত্রণ কি, পত্ররন্ধ্র রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু পানি পত্ররন্ধ্র রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত থাকে না, রক্ষী কোষ দ্বারা কি নিয়ন্ত্রিত থাকে না। তারপর জাইলেম আর ফ্লেম। জাইলেমে কি, জাইলেম প্রধানত মৃত টিস্যু, জাইলেম মানে কাঠ, কাঠে তো কোনো জীবন নাই। ফ্লেম মানে পানি বা তরল, তাহলে এটা জীবিত টিস্যু, ঠিক আছে, এটা হলো কি জীবিত টিস্যু। জাইলেমে একমাত্র জীবিত উপাদান যেটা হলো উড প্যারেনকেমা, আমরা বলি প্যারেনকেমা মানে সজীব, তো নাম কি উড প্যারেনকেমা। ফ্লেমে সবগুলোই সজীব, একমাত্র মৃত উপাদানের নাম ফ্লেম ফাইবার, যেটাকে বলি আমরা বাস্ট ফাইবার বা পাটাবাস, ঠিক আছে। এই যে এটা কি জাইলেম কেন্দ্রের দিকে থাকে, আর এটা কি ফ্লেম কি পরিধির দিকে থাকে, ঠিক আছে। এর কাজ কি পরিবহন করা, জাইলেমের কাজ, আর ফ্লেমের কাজ সঞ্চয় করা বেশি, ঠিক আছে। এই জাইলেমের মাধ্যমে কি হয় ঊর্ধ্বমুখী সংবহন হয়, আর ফ্লেমের মাধ্যমে কি হয় নিম্নমুখী সংবহন হয়ে থাকে। এই মূল আর কাণ্ডের পার্থক্য চলে আসে। মূল ত্বকের বাড়ি কি থাকে, মূলে সবসময় কম থাকে মনে রাখবা, কাণ্ডে সবসময় বেশি থাকে। এই একটা জিনিস মনে রাখলে দেখবো পড়া শেষ। মূলে থাকলে কি কিউটিকল থাকে না, এখানে কিউটিকল থাকবে। এটা মূল সবসময় এক কোষী, তাহলে কাণ্ডরোগ মানে বহু কোষী মানে বেশি থাকবে। এটা মূল ত্বকে সাধারণত পত্ররন্ধ্র থাকে না, দেখো কম, এই থাকে না বা কম বা না আর কি, ঠিক আছে। এটাতে কি সাধারণত পত্ররন্ধ্র থাকে। কর্টেক্স খালি ব্যতিক্রম একমাত্র কর্টেক্স, কর্টেক্স মূলের ক্ষেত্রে বড় থাকে, কর্টেক্স এটার ক্ষেত্রে ছোট থাকে, একটু উল্টা গেছে। আচ্ছা অধোতক অনুপস্থিত, দেখো যে নাই, ঠিক আছে, এটা হলো উপস্থিত থাকে, ঠিক আছে।
আচ্ছা, মূলে অন্তত বিদ্যমান বৃত্তাকার থাকে, আর কাণ্ডে অন্তত থাকলে ঠিক আছে সাধারণত ঢেউ খেলানো থাকে কোষের, ঠিক আছে। কিন্তু একবীজপত্রীর ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম, এই ব্যতিক্রমটা করে রাখবা, একবীজপত্রীর কাণ্ডে কিন্তু অনুপস্থিত থাকে, যদিও সবার ক্ষেত্রেই থাকে, শুধুমাত্র একবীজপত্রীর কাণ্ডে থাকে না, শুধুমাত্র একবীজপত্রীর কাণ্ডে থাকে না। ভাস্কুলার বান্ডল সবসময় কি মূলের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডল অরীয়, আর কাণ্ডের ভাস্কুলার বান্ডল সংযুক্ত, সমপার্শ্বীয় অথবা সমদ্বিপার্শ্বীয়। ওকে, এই তো অরীয় যেহেতু, ঠিক আছে, অরীয়র ক্ষেত্রে আমরা জানি কি জাইলেম গুলো সবসময় এক্সাক্ট থাকে। এক্সাক্ট মানে কি প্রোটোজাইলেমটা কই থাকে, পরিধির দিকে থাকে, প্রোটোজাইলেম কই থাকে, পরিধির দিকে থাকে, ঠিক আছে। আর এলো কি জাইলেমটা কি এন্ডার্ক, এন্ডার্ক মানে কি এন্ডার্ক হলো মেটাজাইলেম পরিধি দেখায়, প্রোটোজাইলেম কই থাকে, কেন্দ্রের দিকে থাকে, ঠিক আছে, প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে থাকে। এখন এরা এক একজন এক একটা নিয়ে মনে রাখতে পারে, মেটাজাইলেম মধ্যে থাকে, ঠিক আছে, মেটাজাইলেম মধ্যে থাকে, ঠিক আছে, এটাকে বলা হয় কি মূল। মেটাজাইলেম মধ্যে থাকে কই, তাহলে মেটা মূল মধ্যে, মেটা মূল মধ্যে, মেটাজাইলেম মধ্যে মূলে থাকে, এটাকে বলা হয় এক্সাক্ট। আর বাকি যেটা আছে এন্ডার্ক, শেষ। পরিচক্র কয় স্তর বিশিষ্ট, এক স্তর, আর এটা পরিচক্র কয় স্তর বিশিষ্ট, বহু স্তর। আচ্ছা, দ্বিবীজপত্রী কাণ্ড একবীজপত্রী কাণ্ড ওইভাবে আসে না, ঠিক আছে, এটা একটু রিডিং দিয়ে রেখো। তারপরে খালি এখানে মনে রাখবা এটা দেখতে ওয়াই বা ভি আকৃতির, এটাই পরীক্ষা আসে, ওয়াই বা ভি আকৃতির, ওয়াই বা ভি আকৃতির। একই একবীজপত্রী কাণ্ড দ্বিবীজপত্রী কাণ্ড এগুলো মাথা নষ্ট করার দরকার নেই, এগুলো পুরো। আচ্ছা, তারপর সক্রিয় পরিশোষণ, নিষ্ক্রিয় পরিশোষণ। সক্রিয় মানে অ্যাক্টিভ, মানে তোমার কষ্ট করে করতে হবে, ঠিক আছে। তাহলে বিপাকের শক্তির প্রত্যক্ষ প্রয়োজন পড়ে, এনে প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না। এখন তুমি যদি দৌড়ায় যাও তাহলে তার মানে কি তোমার শ্বসন, তুমি দেখবে হাঁপাইতেছো, দৌড়ায় গেছো, তার মানে শ্বসন বৃদ্ধি পাবে। আর যদি তুমি এসি করে যাও, শ্বসন কি হবে, স্বাভাবিক থাকবে, এনে আমার হ্রাস করে যাবে। তুমি এসি মোটর কি হ্রাস হয়ে যায় না, হ্রাস হয় না, তাহলে কি থাকে, স্বাভাবিক থাকে, তখন কি থাকে, স্বাভাবিক থাকে, ঠিক আছে। এই এনে ক্যাটায়ন আয়ন একই সাথে সংগঠিত হয়, আর ক্যাটায়ন আয়ন কি হয়, আলাদা আলাদা সংগঠিত হয়, ঠিক আছে, একই সাথে সংগঠিত হয় না। এখানে বাহক বা আয়নের প্রয়োজন হয়, এনে বাহক বা আয়নের কোনো প্রয়োজন হয় না। এনে এনজাইম লাগে, এনে এনজাইম লাগে না। তার মানে সক্রিয়তা সব বেশি, সব বেশি, ঠিক আছে। পানি পরিশোষণ, পানি পরিশোষণ খনিজ লবণ। পানিটা সবসময় নিষ্ক্রিয় ভাবে হয়, খনিজ লবণটা সবসময় সক্রিয় ভাবে হয়। তাহলে যেহেতু নিষ্ক্রিয়, তাহলে শক্তির প্রয়োজন পড়ে না, আর পানি সবসময় অণু হিসেবে যায়, আর খনিজ লবণ সবসময় আয়ন হিসেবে যায়, ঠিক আছে। পানি সবসময় আমরা কি দিয়ে যাই, মূল রুম দিয়ে নেই, আর পানির ক্ষেত্রে কোনো বাহক লাগে না, পানির ক্ষেত্রে কোনো বাহক লাগে না। তারপর পত্ররন্ধ্র প্রসাধন আর ত্বকীয় প্রসাধন। আচ্ছা, পত্ররন্ধ্র দিয়ে তো মেইনলি হয় কত ভাগ, 95 থেকে 98 ভাগ, এটা কত 2 থেকে 5 ভাগ, ঠিক আছে। এটা রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত, এটা রক্ষী কোষের কোনো ভূমিকা থাকে না। স্টোমাটার পার্থক্য, এটা রিডিং দিবে একটু, হ্যাঁ, এটা তো বেশি ইম্পর্টেন্ট না। প্রসাধন আর বাষ্পীভবনের পার্থক্য, এটা পরীক্ষা আসে না, ঠিক আছে, এটা একটু রিডিং দিবা। তো প্রসাধন একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, এটা একটা ভৌত প্রক্রিয়া, বাষ্পীভবন যেটা মানে বাতাসে বাষ্প উড়ে গেছে আর কি, ঠিক আছে। বাকিটুকু একটু রিডিং দিয়ে রেখো। তারপর ফটো সিস্টেম 1 আর ফটো সিস্টেম 2 খুব ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার, লাস্ট ইয়ারে এন্ড মেডিকেল প্রশ্ন আসছে, ফটো সিস্টেম 1 আর ফটো সিস্টেম 2, ঠিক আছে। ফটো সিস্টেম 1 মানে কি 1, আর ফটো সিস্টেম 2 মানে কি 2। কিন্তু ব্যাপারটা এমন না, এই ফটো সিস্টেম 1 এ 2 জন থাকে, ফটো সিস্টেম 2 তে একজন থাকে, উল্টা আর কি, বুঝছো। ফটো সিস্টেম 1 এ থাকে বেশি 700, আর ফটো সিস্টেম 2 তে থাকে কত 680, ঠিক আছে। ফটো সিস্টেম 2 মানে দুইটাই, চক্রীয় অচক্রীয় দুই জনের কাছে থাকবে, আর ফটো সিস্টেম 2 মানে 1 মানে দুইটাই থাকবে, আর ফটো সিস্টেম 2 মানে শুধু অচক্রীয়তে থাকবে, ঠিক আছে। এখানে বেশি পরিমাণে ক্লোরোফিল থাকে, এখানে কম পরিমাণে ক্লোরোফিল থাকে। এখানে এনএডিপি ইলেকট্রন প্রদান করে, আর এনএডিপি বিজারণে প্রোটন প্রদান করে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি ঘাটতি ইলেকট্রনটা কই থেকে আসে, ফটো সিস্টেম 2 থেকে আসে, আর এখানে ঘাটতি ইলেকট্রনটা কই থেকে আসে, পানি থেকে আসে, এই, ঠিক আছে। এই বাকি একটু দেখে রেখে 700 লাইন পড়েন, হ্যাঁ, 700 680। এই চক্রীয় অচক্রীয় থেকে দেখো, মেডিকেল প্রশ্ন আসছে 22-30 সেশনে, ঠিক আছে। সে দেখো অচক্রীয় অচক্রীয় মনে রাখবা, অ মানে খারাপ, যে ব্যাপারটা এমন, অচক্রীয়টা ভালো, খালি মনে রাখবে এটা ভালো। মানে কি, আমার দরকার কি পানি, আমার দরকার কি অক্সিজেন, আমার দরকার অক্সিজেন, অক্সিজেনটা কই থেকে আসে, পানি থেকে আসে। তাহলে পানির প্রয়োজন কই হবে, অচক্রীয়তে হবে। অক্সিজেন কই থেকে আসবে, অচক্রিয় থেকে আসবে। জাস্ট এই দুইটা লাইন মনে রাখবে, এই দুইটা লাইনে মেডিকেল আসে। তাহলে অচক্রিয়তে পানির প্রয়োজন, অচক্রিয়তে অক্সিজেন লাগে। চক্রীয় পানির প্রয়োজন হয় না, পানি যদি প্রয়োজন না হয়, ফটোলাইসিস মানে পানির প্রয়োজন মানে কি, ফটোলাইসিস ঘটে না, তার মানে অক্সিজেন তৈরি হবে না, অক্সিজেন তৈরি হয় না। চক্রীয়তে কয়জন লাগে, চক্রীয়তে একজন লাগে, আর অচক্রীয়তে দুইজনই লাগে, ঠিক আছে। এই তারপরে আলোক নির্ভর খদ্দায় মনে রাখবা, আমাদের শক্তির প্রয়োজন হয়, ঠিক আছে, কোথায়, আলোক নির্ভরে। শক্তির প্রয়োজন হয় না কেন, আলোক নিরপেক্ষে। কিন্তু শর্করা কই তৈরি হয়, পরীক্ষা যদি আসে শর্করা কই তৈরি হয়, মনে রাখবা শর্করা তৈরি হয় আলোক নিরপেক্ষ অধ্যায় বা অন্ধকার অধ্যায়। এটা মেডিকেল প্রশ্ন আসছে একবার, ভুল করে আসছে বললাম সব।
তবে আলোক নির্ভর মানে শর্করা তৈরি না, আলোক নির্ভর তৈরি হয় এটিপি আর NADPH2, যেটাকে বলা আত্তীকরণ শক্তি, যেটাকে বলা হয় কি আত্তীকরণ শক্তি। এই শক্তিকে কাজে লাগায় শর্করা তৈরি করা হয় ক্রাফট চক্র মানে ক্যালভিন চক্রের মাধ্যমে, যেটাকে বলা আলোক নিরপেক্ষতায় ও অন্ধকার পর্যায়ে। ফটো রেসপিরেশন শোষণ, এটা এত বেশি ইম্পর্টেন্ট না। ফটো মানে আলো, রেসপিরেশন মানে শোষণ। আলোর উপস্থিতিতে শোষণকে বলা হয় ফটো রেসপিরেশন, আর একটা তো নরমাল শোষণ। ঠিক আছে, এখানে তাহলে কি সবকিছু থাকবে না, এখানে সবকিছু থাকবে, এটাই মূল কথা। এটা ক্যালভিন চক্রের সাথে রিলেটেড। ঠিক আছে, তার মানে কি আর ফটো রেসপিরেশন কই ঘটে? C3 তে ঘটে, C4 এ ঘটে না, C4 এ ঘটে না। তারপর C3 C4 এর পার্থক্য, ইনফিনিটি স্টার, মেডিকেল প্রশ্ন আসছে এটা। হ্যাঁ, ইনফিনিটি স্টার C3 C4 এর পার্থক্য। C3 টা মনে রাখবা আমাদের উদ্ভিদ, C3 গুলা কি আমাদের উদ্ভিদ, আর C4 টা হলো আরবের উদ্ভিদ। তাহলে বলো হ্যাঁ তাপমাত্রা কই কম, তাপমাত্রা উচ্চ তাপমাত্রা কি আমাদের গুলো থাকতে পারবে না, কিন্তু ওই আরবের গুলা থাকতে পারবে। আমাদের গুলা কি পৃথক কোনো স্তর থাকে না, আমরা সরল সোজা মানুষ, কিন্তু ওদের ক্ষেত্রে স্তর থাকে, এটাকে বলা হয় ক্র্যাঞ্জ অ্যানাটমি। পরীক্ষা আসে ক্র্যাঞ্জ অ্যানাটমি মানে কি, ঠিক আছে, স্তর থাকে C4 এ, এটাকে বলা হয় ক্র্যাঞ্জ অ্যানাটমি। তাহলে ক্লোরোপ্লাস্ট আমাদের ক্ষেত্রে একই রকম, ওদের ক্ষেত্রে দুই রকম। গ্রানা যুক্ত যেটা এটাকে বলা হয় কি মেসোফিল, আর গ্রানা বিহীন যেটা বিহীনে ব আছে এটা বান্ডেল সিল। তো এরকম যে দুইটা থাকে, এই দুইটা জিনিসকেই বলা হয় ক্র্যাঞ্জ অ্যানাটমি, দুইটা জিনিসকে বলা হয় ক্র্যাঞ্জ অ্যানাটমি। কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব এটা আমাদের ক্ষেত্রে বেশি 50 ppm, কিন্তু ওদের ক্ষেত্রে কম 0.10 ppm। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে আমাদের গুলা কি শীত প্রধান অঞ্চল, ওদের গুলা কি উষ্ণ প্রধান অঞ্চল। এর স্বাভাবিকভাবে 1% এর বেশি অক্সিজেনের কি উপস্থিতি দেখা যায়, বাধাগ্রস্ত হয়, এটা লাগবে না প্রোগ্রামে। আর উদাহরণগুলো এটা ডেন্টাল আসছিল 22 সেশনে, ধান, গম, বার্লি, আম, জাম, কাঁঠাল, এগুলো সবই কি C3 উদ্ভিদ। কারণ বলছে আমাদের গুলা, বলে আম, জাম, কাঁঠাল এগুলো আমাদের উদ্ভিদ। দেখো গিনি ঘাস, মুথা ঘাস, এগুলো কি আমাদের উদ্ভিদ না। আমি বলতে পারো ভাইয়া ইক্ষু আর ভুট্টা তো আমাদেরই না, ইক্ষু আর ভুট্টা আমাদের হইলেও মনে রাখবে এটা আরবের উদ্ভিদ, ইক্ষু আর ভুট্টা আমাদের না, ইক্ষু আর ভুট্টা কি আমাদের, মনে রাখবে না। ক্যালভিন চক্র হেড চক্রে চলে আসো, এটা হলো C3 C4 বললে এটা হয়ে যায় একই জিনিস, একই পার্থক্য, C3 C4 বললে হয়ে যায়। এখন C3 এর মধ্যে কি এটা হলো কি আমাদের উদ্ভিদ, তাহলে একটা কোষে ঘটে, এটা ফটো রেসপিরেশন ঘটে। আমি বলছি এটা খুবই ইম্পর্টেন্ট, ফটো রেসপিরেশন কোথায় ঘটে। এখন ইম্পর্টেন্ট হলো গ্রহিতাকে, খুবই ইম্পর্টেন্ট, RUBP রাইবোলোজ 1,5 বিসফসফেটকে বলা হয় C3 বা ক্যালভিন চক্রের গ্রহিতা। আর C4 এর গ্রহিতাকে PEP ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড। এটা মেডিকেল প্রশ্ন 14 আমার সময় মেডিকেল প্রশ্ন আসছে, আমি যে বছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছি ওই বছর আসছে। ঠিক আছে, ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড, ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড। এনজাইমের নাম কি ভাই, এটা এনজাইমের নাম হলো রুবিস্কো, আর ওই এনজাইমের নাম কি PEP মানে ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড কার্বক্সিলেজ। প্রথম স্থায়ী পদার্থের নাম কি 3PGA মানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এইজন্য এটাকে বলা হয় হলো কি 3 কার্বন মানে C3। আর এটাকে বলা অক্সালোএসিটিক অ্যাসিড, এটা ডেন্টাল আসছে 18 এটাকে বলা অক্সালোএসিটিক অ্যাসিড, কয় কার্বন 4 প্রকরণ, এইজন্য বলা হয় C4। আর বাকিগুলো সব সেম। আর আমাদের যেহেতু তাপমাত্রা কম, তাহলে 10 থেকে 25 ডিগ্রি, ওদের তাপমাত্রা বেশি আরবে, এইজন্য 30 থেকে 45 ডিগ্রি। কিন্তু ব্যতিক্রম কি, কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমাদের বেশি, কার্বন ডাইঅক্সাইড 50, ওদের কত 0.10। গ্লাইকোলাইসিস ফটোলাইসিসের পার্থক্য কি, এগুলো একটু দেখো, রিডিং দিও, এটা বেশি ইম্পর্টেন্ট না। গ্লাইকোলাইসিস ক্রাফট চক্রের পার্থক্য। ঠিক আছে, এখানে মূল কথা হলো যে এটিপি করা তৈরি হয়। দেখো শক্তির ক্ষেত্রে যদি বলি, এটা সাইটোপ্লাজমে ঘটে গ্লাইকোলাইসিস, এটা প্রায় মেডিকেলে আসে গ্লাইকোলাইসিস, আর বাকি সব মাইটোকন্ড্রিয়াতে ঘটে। এটা আমি বলি মামাতে ঘটে, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে ঘটে, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে ঘটে। ঠিক আছে, আচ্ছা শক্তির ক্ষেত্রে উৎপন্ন শক্তির পরিমাণ কি থাকে, অবশ্যই কম থাকে। 2টা এটিপি হয়, 2টা NADH2 হয়। আর ক্রাফট চক্রের ক্ষেত্রে উৎপন্ন শক্তির পরিমাণ অনেক বেশি, 2টা এটিপি থাকে, 6টা NADH2, 2টা FADH2। আমরা জানি একটা NADH2 থেকে কয়টা, 3টা, 2টা একটা FADH2 থেকে কয়টা, 2টা। তাহলে 3 6 কয়টা, 18টা, 2 দিয়ে কয়টা, 4টা, 18 4 22 আর 2 টোটাল কয়টা হলো তাহলে 24টা। তাহলে পরীক্ষায় আসে ক্রাফট চক্রে কয়টা এটিপি তৈরি হয়, आंसर 24টা। ক্রাফট চক্রে কয়টা এটিপি তৈরি হয়, 24টা। এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না গ্লাইকোলাইসিসে, কিন্তু ক্রাফট চক্রে উৎপন্ন হয়। এখানে আংশিক জারণ ঘটে, এটা সম্পূর্ণ জারণ ঘটে। যেহেতু সম্পূর্ণ জারণ ঘটে, এইজন্য 24টা তৈরি হয়। এটার অপর নাম EMP, এমবেডেড মেহরুব পার্নাস, মানে 3 জন বিজ্ঞানীর নামে তৈরি হয়েছে, এটা পাঁচে বলা হয়। এটার অপর নাম সাইট্রিক অ্যাসিড চক্র বা TCA সাইকেল, TCA সাইকেল বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। তারপর ফটোফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। খালি মনে রাখবো অক্সিডেটিভ ফসফোরাইলেশন কোথায় ঘটে, এটা মাইটোকন্ড্রিয়াতে ঘটে। এটা আমার সময় বোর্ড পরীক্ষা আসছিল 2বার, SSC SSC 2বারই আসছে। ঠিক আছে, ফটোফসফোরাইলেশনে আমার ফটো সিস্টেম জড়িত, এখানে কোনো ফটো সিস্টেম জড়িত না। এখানে আণবিক অক্সিজেনের প্রয়োজন হয় না, কিন্তু অক্সিডেটিভে অবশ্যই অক্সিজেন লাগবে। ঠিক আছে, এটাও আসে পরীক্ষায়। এবং অক্সিজেনকে বলা হয় শেষ গ্রহীতা। ইলেকট্রনের শেষ গ্রহীতাকে, ইলেকট্রনের শেষ গ্রহীতা অক্সিজেন, ইলেকট্রনের শেষ গ্রহীতা অবশ্যই মনে রাখবা। অক্সিডেটিভ ফসফোরাইলেশনে ইলেকট্রনের শেষ গ্রহীতা অক্সিজেন, ইলেকট্রনের শেষ গ্রহীতা অক্সিজেন।
অবাত শ্বসন ফার্মেন্টেশন, অবাত শ্বসনের ক্ষেত্রে এগুলো একটু পড়ো, এগুলো রিডিং দিও, এটা বেশি দরকার নেই। ঠিক আছে, অবাত শ্বসনে কয়টা এটিপি তৈরি হয় এটা ইম্পর্টেন্ট, এটা 2টা এটিপি তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা অবাত শ্বসনের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ফার্মেন্টেশন বা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা ফার্মেন্টেশন বা গাদন, যেটা এখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড কিন্তু একমাত্র কি বলে, মানে কি বলে এটা বলা হয় হলো কি, মানে আলোক সক্রিয়, আলোক সক্রিয়। এটা কেমিস্ট্রির পড়া কিন্তু বায়োলজিতে চলে আসে, বায়োলজিতেও চলে আসে। সমান্তর অবাত শ্বসন, আচ্ছা যেটা বলতেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এর মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয়, এখানে কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না। এর সম্পূর্ণ জারণ ঘটে, এই জন্য আমাদের বলা হয় 36টা এটিপি তৈরি হয়। অবাত শ্বসন আংশিক জারণ ঘটে, এই জন্য তৈরি হয় 2টা এটিপি। ঠিক আছে, এর 36 অথবা 38, কিন্তু নতুন বই অনুসারে 36 ঠিক। ঠিক আছে, আচ্ছা এখানে অধিক পরিমাণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় 6 অণু, এখানে 2 অণু তৈরি হয়। এখানে পানি উৎপন্ন হয়, এখানে পানি উৎপন্ন হয় না। ঠিক আছে, অ্যালকোহল ল্যাকটিক অ্যাসিড আবার এখানে উৎপন্ন হয় না। আমরা জানি অবাতে আবার কি হয়, অ্যালকোহল ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হলো কি 36টা এটিপি তৈরি হয়, এখানে 2টা এটিপি তৈরি হয়। এটা তোমার মাহমুদ ভাই সময় মেডিকেল আসছিল, তোমার মাহমুদ ভাই 36টা না দেখে দাগায় নাই। ঠিক আছে, মানে বাসে শ্বসন আসছে, অবাত শ্বসন খেয়াল করে নাই। ঠিক আছে, এই জন্য পরীক্ষা এগুলো ঘটে। তাহলে এটিপি কয়টা, 2টা, এটিপি কয়টা 36টা, মানে সবাতে 36টা, অবাতে 2টা। সালোক সংশ্লেষণ শ্বসনের পার্থক্য, এগুলো রিটেনের জন্য বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো একবার রিডিং দিয়ে রেখো, খালি এটা মনে রেখো। সালোক সংশ্লেষণকে বলা হয় হলো উপচিতি প্রক্রিয়া, মানে উদ্ভিদের ওজন বাড়ে তখন। আর শ্বসন হলে খরচ হয়, তাহলে এটা বলা অপচিতি প্রক্রিয়া, তাহলে উদ্ভিদের ওজন কমে। শ্বসন আর দহনের পার্থক্য দরকার নাই, এটা রিডিং দিও। নিষেক আর দিনিষেক, আচ্ছা নিষেক মানে কি একটা শুক্রাণুর সাথে একটা ডিম্বাণুর মিলন, তাহলে এন আর এন মিলে কি 12। আর দিনিষেক মানে কি একটা 2n এর সাথে একটা n মিলে, আরেকটা n এর সাথে একটা n মিলে, দুইবার নিষেক হয়। ঠিক আছে, তাহলে 2টা পুংগেমিটের প্রয়োজন হয়। ঠিক আছে, এখান থেকে কি তৈরি হয়, এখান থেকে শস্য তৈরি হয়। এই যে 2n + n যখন হয়, তার মানে 3n যখন হয় তখন শস্য তৈরি হয়। তাহলে পরীক্ষা আসে যে 3n কখন হয়, শস্য তৈরি হলে। এখন পরীক্ষা ইম্পর্টেন্ট জিনিস, এই দিনিষেক কার ক্ষেত্রে ঘটে, বা আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে ঘটে। ব্যতিক্রমকে ইফেড্রা, ইফেড্রা নগ্নবীজী উদ্ভিদ হওয়া সত্ত্বেও দিনিষেক ঘটে। ইফেড্রা নগ্নবীজী উদ্ভিদ হওয়া সত্ত্বেও কি ঘটে, দিনিষেক ঘটে। আচ্ছা পার্থেনোজেনেসিস, এটা ইম্পর্টেন্ট আছে, মোটামুটি দেখবো আমরা। পার্থেনোজেনেসিস মানে কি, পুংগেমিটের কোনো প্রয়োজন পড়ে না, আর জনগণনা দুজনের প্রয়োজন পড়ে। এটা নিষেকের কোনো প্রয়োজন পড়ে না, এখানে নিষেকের প্রয়োজন পড়ে। অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হয়। এখানে নিষেকের ফলে হলো কি হয়, আমার অপত্য জীব তৈরি হয়। অপত্যের মধ্যে কেবল মাতার চারিত্রিক গুণাবলী পরিলক্ষিত হয়, কারণ পার্থেনোজেনেসিস তো আমার কোনো নিষেক করতেছে না। আর এই অপত্যের মধ্যে সব মাতা পিতা দুইজনেরই কি হয়, আমাদের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। অজনজনন যৌনজননের পার্থক্য আসো। অজনজনন মানে কি, কোনো গ্যামেট টেবিট থাকবে না, যৌনজনন মানে গ্যামেট থাকবে। অজনজনন মায়োসিস কোষ বিভাজনের প্রয়োজন হবে না, কারণ যেহেতু আমার গ্যামেটই নাই, মায়োসিস দিয়ে কি করবো আমি, এখানে মায়োসিস হবে। নতুন উদ্ভিদ বৈচিত্র্য তৈরি করবে না, কারণ কি হয় না, আমার কোনো গ্যামেট থাকে না, পুংগেমেট ট্রিগেমেট থাকে না। কিন্তু এখানে কি হবে, আমার মায়োসিস ঘটবে, তার মানে বৈচিত্র্য তৈরি হবে, জিন পরিবর্তন হবে, ক্রসিং ওভার হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে যেহেতু মানে কি বলে কোনো বৈচিত্র্য হয় না, তাহলে কম অভিযোজনক্ষম হয়, আর এটা অধিক অভিযোজনক্ষম হয়। এটা নিম্ন শ্রেণীর উদ্ভিদে ঘটে, এটা উচ্চ শ্রেণীর উদ্ভিদে ঘটে। এটাতে নিষেক ঘটে না, এটাতে নিষেক ঘটে। আচ্ছা টিস্যু কালচার, এটা তো বেশি ইম্পর্টেন্ট না, এটা রিডিং দিও একটা। রিকম্বিনেন্ট ডিএনএ, এটা এত বেশি ইম্পর্টেন্ট না, এটা রিডিং দিও। ঠিক আছে, খালি একটু মনে রাখো আরএনএ মানে রিকম্বিনেন্ট ডিএনএ, যেটা ইন ভিভো মানে পদ্ধতি, আর পিসিআর যেটা ইন ভিট্রো পদ্ধতি। ট্রানজেনিক এটা লাগবে না, রিডিং দিবা, আরো লেখা দেখো ট্রানজেনিক। আর নাই বলছি। আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা ভালো মতো পড়বা। জলজ উদ্ভিদ, মরুজ উদ্ভিদ, লোনামাটির উদ্ভিদ। জলজ উদ্ভিদ গুলা কি, মূল গুলা সুগঠিত হয়। এখানে কি মূল সুগঠিত, আর এটা মূল কি সুগঠিত। ঠিক আছে, আচ্ছা কাণ্ড কি হয়, কাণ্ড এটাতে নরম হয় জলজ উদ্ভিদে, এটা কাণ্ড শক্ত হয় মরুজ উদ্ভিদ গুলাতে, আর এটা শক্ত বা নরম যে কোনোটা হইতে পারে। পাতার আকার কি হয়, জলজ উদ্ভিদ গুলা মানে জলের পাতা গুলো দেখবা বড় আর নরম হয়, আর মরুজ উদ্ভিদের পাতা তো থাকে না, কারণ প্রশোধন কম হওয়া লাগবে, এই জন্য পাতা ক্ষুদ্রাকৃতির হয়। আর লোনামাটি ক্ষুদ্র স্ফীত দুইটাই হইতে পারে। আচ্ছা এই কিউটিকল আসো, এদের ক্ষেত্রে কিউটিকল থাকে না, এদের ক্ষেত্রে কিউটিকল থাকতে পারে। আর লোনামাটির উদ্ভিদে কাণ্ড বা পাতার উপরে পুরো কিউটিন স্তর থাকে। ঠিক আছে, তাহলে কিউটিন অবশ্যই হলো কি লোনামাটির উদ্ভিদে থাকবে। মৌমাছি বেশি ইম্পর্টেন্ট না, পত্ররন্ধ্র চলে আসো, এদের নিমজ্জিত অংশ পত্ররন্ধ্র থাকে না। আর মরুজ উদ্ভিদের ক্ষেত্রে কি থাকে, লুক্কায়িত পত্ররন্ধ্র থাকে, খুব ইম্পর্টেন্ট। লুক্কায়িত, মজা করে বলি, লুক্কায়িত পত্ররন্ধ্র থাকে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। কোথায়, মরুজ উদ্ভিদে। আর পত্ররন্ধ্র ক্ষুদ্র আর স্বল্প সংখ্যক থাকে, এটা মেডিকেল আসছিল একবার, ডেন্টাল আসছিল মনে হয় এবার। ঠিক আছে, পত্ররন্ধ্র ক্ষুদ্র আর স্বল্প সংখ্যক থাকে লোনামাটির উদ্ভিদে। ঠিক আছে, এই
পরিবহন টিস্যু হচ্ছে ক্ষীণ আর দুর্বল থাকে, এটাতে মাঝে মাঝে সুগঠিত থাকে, এটাতে সুগঠিত থাকতে পারে। ইনসিটু মানে তো আমরা জানি পরিবেশে যদি করি, প্রাকৃতিক পরিবেশে যদি করি তার নাম ইনসিটু, আর যদি হলো মানে বাইরের পরিবেশে করি তার নাম এক্সিটু, যেমন বোটানিক্যাল গার্ডেন টার্ডেন এগুলো যদি করি। আচ্ছা দেখো, এটা একটা সবাই আনইম্পর্টেন্ট ছক পাবো, বিশ্বাস করো। ডেন্টালে লাস্ট ইয়ারের মানে লাস্ট ইয়ারের আগের ইয়ার মানে কত 22-23 সেশনে ডেন্টালে কি আসছে, এখান থেকে একটা প্রশ্ন আসছে। কি প্রশ্নটা আমি তোমাকে দেখাই, একদম হুবহু এই লাইনটা তুলে দিছে। ঠিক আছে, নিচের কোনটা সঠিক বলে বলছে, রূপান্তরের দক্ষতা প্রদর্শন করে কে, বলো। এই যে রূপান্তরের দক্ষতা প্রদর্শন করে কে, একদম হুবহু এই লাইনটা তুলে দিছে। রূপান্তরের দক্ষতা প্রদর্শন করে কোন পিরামিড, রূপান্তরের দক্ষতা প্রদর্শন করে কোন পিরামিড, বলো। রূপান্তরের দক্ষতা প্রদর্শন করে কোন পিরামিড, রূপান্তরের দক্ষতা প্রদর্শন করে কোন পিরামিড, রূপান্তরের দক্ষতা প্রদর্শন করে শক্তির পিরামিড, রূপান্তরের দক্ষতা প্রদর্শন করে শক্তির পিরামিড। সংখ্যার পিরামিডে কার আধিক্য থাকবে, সংখ্যার। ওজন বিজমভরের পিরামিডে কার আধিক্য থাকবে, ওজনের। শক্তির পিরামিডে কার আধিক্য থাকবে, শুষ্ক ওজনের বা শুকনা ওজনের। ঠিক আছে, আচ্ছা এখন এর মধ্যে কি আছে, সব পিরামিডে মনে রাখবা যে সব পিরামিডের নিচে বেশি থাকবে, নিচে বেশি থাকবে। বেশি বলতে কি, সংখ্যার পিরামিডের নিচে সংখ্যা বেশি, ভরের পিরামিডের নিচে ভর বেশি, শক্তির পিরামিডের নিচে শক্তি বেশি। তাহলে সবচেয়ে বেশি শক্তি কোথায় থাকে, উৎপাদকে থাকে। সবচেয়ে বেশি শক্তি কোথায় থাকে, উৎপাদকে থাকে, পরীক্ষায় এটা আসে। ঠিক আছে, এই আর আমরা কি বলছি, রূপান্তরে দক্ষতা প্রদর্শন করে কে, শক্তির পিরামিড। বাকিগুলো টুকটাক দেখবা। আর এটাও আসছিল ব্যবহৃত একক গুলা, সংখ্যার পিরামিডে ব্যবহৃত একক হিসেবে জীবের সংখ্যা, শক্তির পিরামিডে কি বলে 2 নম্বর কি আছে, জীব। ভরের পিরামিডে কি, গ্রাম অথবা গ্রাম পার মিটার স্কয়ার এই হিসাবে পরিমাপ করা হয়। শক্তির পিরামিডে কি, কিলো ক্যালোরি বা বর্গ মিটার পার বছর এই হিসেবে ব্যবহার করা হয়। এই বক্সটা করে ফেলবা। যদি আনইম্পর্টেন্ট প্রশ্ন আসে বা একটু কঠিন প্রশ্ন আসে, তখন এই বক্স থেকে নিচের কোনটা সঠিক এই টাইপ প্রশ্ন আসে, নিচের কোনটা সঠিক এই টাইপ প্রশ্ন আসে। ঠিক আছে, এই মোটামুটি তাহলে আমাদের মোটামুটি ঠিক আছে। বোটানির যত পার্থক্য আছে আমরা মোটামুটি শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা 10টার দিকে এলো ইনশাল্লাহ। এটা নিব কি বলে, এটা ফিজিক্স সেকেন্ড পেপার সাজেশনটা নিব, ফিজিক্স সেকেন্ড পেপার সাজেশন। ঠিক আছে, ফিজিক্স সেকেন্ড পেপার সাজেশন রাত 10টা ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। শর্টলি শেষ করছি, আরো একটু ডিটেলসে করানো যেত, বাট যেহেতু পরীক্ষার আগে আমার কথা একটু গল্পের মতো করে শুনবা, তাহলে ভালো লাগবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।